জি আচ্ছা। তো আগের ক্লাসে আমরা দেখছিলাম টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইও আমরা কয়েকটা জিনিস আমরা দেখছি, যেমন সাইট ম্যাপ, এরপরে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, এই জিনিসগুলো আমরা দেখছি। আচ্ছা, তো অনেকে দেখা যায় যে একটা সমস্যা নিয়ে কথাবার্তা বলছেন গ্রুপে, সেটা হলো যে সাইট ম্যাপ ডাউনলোড হয় না। দেখেন, আমরা যে ওয়েবসাইটগুলো ইউজ করতেছি এগুলো ফ্রি ওয়েবসাইট। হ্যাঁ, ফ্রি ওয়েবসাইট ডাউনলোড হবে না সাইট ম্যাপ, কারণ এগুলো ইন্ডেক্স হয় না। ইন্ডেক্স হয় না মানে কি? ইন্ডেক্স হয় না মানে হলো গুগলের মধ্যে এগুলো দেখা যাবে না। আপনি যতই এসইও করেন কোনো লাভ নাই, গুগলের মধ্যে এই ওয়েবসাইটগুলো আসবে না। বা গুগলের যে ক্রোলারগুলো আছে, ক্রোলার মানে হলো গুগলের বট বা রোবট যারাই আছে, গুগলের মানে যে তারা যেটা মানে তাদের সিস্টেম যেটা যে তাদের ক্রোলার থাকে, এটা বলে ক্রোলার। এই ক্রোলাররা এসে আপনার পোস্টগুলো পেজগুলো পড়ে এটারে গুগলের মধ্যে তারা জায়গা দেয়, হ্যাঁ, ইন্ডেক্স করে দেয়। এটা বলে ইন্ডেক্স করা। তো ইন্ডেক্সটা করে কিসের মাধ্যমে? গুগল সার্চ কনসোলের মাধ্যমে। বা গুগল সার্চ কনসোল ছাড়াও ইন্ডেক্স হয়, এমন কোনো বিষয় না। বা গুগল সার্চ কনসোল থাকলে আমরা দেখতে পারবো আর কি যে আমাদের ইন্ডেক্সের মধ্যে কী কী সমস্যা আছে। তো এই ইন্ডেক্সের প্রক্রিয়াটা হয়ই না আপনার এই পেন্টিয়নের মধ্যে, কারণ এটা ফ্রি ওয়েবসাইট। পেইডের মধ্যে আবার হবে। এই কারণে আমাদের সাইট ম্যাপগুলো ডাউনলোড হয় না। আপনি ডিটেলসটা পড়েন তখন দেখা যাবে এইটা লেখা থাকে যে ইয়োর সাইট ইজ নট ইন্ডেক্সিং বা দেয়ার আর সাম ইন্ডেক্সিং ইস্যু। এই কারণে আপনার এটা সাইট ম্যাপটা ডাউনলোড হয় না। বা যখন আপনি রিয়েল টাইমে কাজ করবেন কোনো ক্লায়েন্টের জন্য, যখন তার ওই যে কোডিং ওয়েবসাইটে কাজ করবেন, তখন তার ওয়েবসাইটে লিঙ্ক দিলে অটোমেটিক সাইট ম্যাপগুলো ডাউনলোড হবে। আচ্ছা, আমরা কী করি? আমরা কিন্তু এই সাইট ম্যাপগুলো আপনার ডাউনলোড করে আমি দেখাইছি, ঠিক আছে, বাট অ্যাডভান্স এসইওতে আমরা কিন্তু এইভাবে সাইট ম্যাপগুলো ডাউনলোড করে ইউজ করি না। এইটা ধরেন বেসিক লেভেলের এসইও যারা করে তারা এগুলো করে। বাট আমরা যখন এসইও করি তখন কী করি? ওই যে ডেভেলপাররে বলি যে আপনি সাইট ম্যাপ বানান। ওয়েবসাইট ডেভেলপার যারা এসইও সম্পর্কে আইডিয়া আছে, তাদের তো আলাদা এজেন্সি থাকে যারা ওয়েবসাইট ডেভেলপ করে, বড় বড় এজেন্সি, তো তারা জানে এই যে কীভাবে এসইওর ক্ষেত্রে আমাদের কী কী লাগে। তো তাদেরকে বললে তারা আমাদের এই সাইট ম্যাপটা বানাই দেয়। কোডিং ওয়েবসাইটে যখন আপনি এসইও করবেন তখন আপনি অনেকটাই ডেভেলপার যে থাকবে তার উপর আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। তারা আপনি বুঝে বলতে হবে যে আমার এইটা দরকার, ওইটা দরকার। এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে ক্লিয়ার হবো যে আমরা ডেভেলপার আমরা কীভাবে ইউজ করবো। আর নইলে আপনি এসইও প্রপারলি করতে পারবেন না, কারণ আমরা তো আর ওয়েবসাইট ডেভেলপার না। আমরা তো আর এক কোর্স থেকে আরেক কোর্স যেতে পারবো না, ঠিক আছে? তো অবশ্যই যদি আমাদের কোডিং ওয়েবসাইটের কাজ আসে, অবশ্যই ক্লায়েন্টে ডেভেলপার থাকবে, ডেভেলপাররা আমরা ইউজ করব। ফাইন। তো এই হলো সাইট ম্যাপের কাহিনী। আচ্ছা ভাইয়া, যেটা দেখাইছেন ওইটা বাদে অন্য লিঙ্কগুলাই হয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ক্লায়েন্ট ওয়েবসাইট কোডিং দিয়ে বানানো কিনা কীভাবে বুঝবো? নাইস কোয়েকশন। ক্লায়েন্টের ওয়েবসাইট কোডিং ওয়েবসাইট না কি ওয়েবসাইট, এটা বোঝার জন্য আমরা যাবো whatcms.com। whatcms.com-এ গেলে বোঝা যাবে। যেমন whatcms.com-এ যদি আমরা যাই, এই যে ওয়েবসাইটটা আসছে যেটা, এখানে এসে আপনি যার লিঙ্ক দিবেন সেটাই দেখা যাবে যে তার ওয়েবসাইট কী দিয়ে বানানো। ধরেন আমরা ফ্রিল্যান্সার উইথ যেটা আছে এটা যদি দেই যে এই ওয়েবসাইটটা কী দিয়ে বানানো হয়েছে, লিঙ্ক দিয়ে ডিটেক্ট সিএমএসে ক্লিক করলে তারটা দেখা যাবে। এই যে আমাদেরটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো হয়েছে, অন্য কিছু দিয়ে বানালে তাও লেখা উঠতো। যেমন অন্য একটা আনি, ধরেন বিটিজি, সেটা আমরা এর আগেও দেখাইছি, এটা দিয়ে দেখি আমরা। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, এলিমেন্টর দিয়ে এডিট করা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি, ডাটাবেস, ইভেন আমার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো দেখা যেতেছে। আমার ফেসবুক কী কী আমি অ্যাড করছি, আমার ইনস্টাগ্রাম কী কী অ্যাড করা আছে, সব এখানে দেখা যেতেছে। আমার লিঙ্ক সহ আইসা পড়ছে। আমি যখন অন্য একটা লিঙ্ক ট্রাই করি, ধরেন আমি অন্য একটা ওয়েবসাইট যদি দিই, ডিটেক্ট সিএমএস, আর রেকর্ড কি হয়নি, হয়। এই দেখেন এইটা ওয়েবসাইটটা উকোমাস টাইপের একটা সে করছে, এডিট করছে ক্যাটাগরি। আর তাই এটা সরি, এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো? হয় এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি। হ্যাঁ আচ্ছা, আমরা আরও দেখি, আরও দেখলে আরও বুঝবেন। ধরেন আমি যদি একটা অন্য একটা ওয়েবসাইট নিয়ে আসি, ধরেন এটা দেখি, এটা কী দিয়ে বানানো। ওকে, ক্যাটাগরি, এটাও সিএমএস দিয়ে বানানো। আচ্ছা, ড্রোপেল দিয়ে বানানো, সিএমএস দিয়ে বানানো, ড্রোপল দিয়ে বানানো, এটাও সিএমএস। আচ্ছা, তো এভাবে দেখা থাকবে আর কি যে আপনার কী দিয়ে বানানো। এটা ড্রোপল, এটা এক ধরনের সিএমএস বানানো। হ্যাঁ, এটাও ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তো এরকম আপনার লেখা থাকবে এটা কি লারাবেল দিয়ে বানানো, নাকি HTML CSS দিয়ে বানানো, এইসব লেখা থাকবে। আচ্ছা, এখন আমরা যেটার মধ্যে ছিলাম, আমরা যাই কী জানি বলে, আমরা ছিলাম ইয়ের মধ্যে, রোবোটিক্স। তো আমরা দেখি নাই না, রোবোটিক্স দেখছিলাম, মেবি দেখি নাই। দেখেন, তো আজকে আমরা দেখব robots.txt। তো যখন আমরা টেকনিক্যাল ইস্যুগুলো করি তো আমরা এই লাইন বাই লাইন কাজগুলো করব। প্রথমে করব আমরা অ্যানালিটিক্স, পরে গুগল সার্চ কনসোল, এরপরে সাইট ম্যাপ, এরপরে robots.txt। robots.txt জিনিসটাকে আমরা একটু দেখি।
আমরা ফাইলের মধ্যে চলে যাই, আমার যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে আমরা রোবট টেক্সট নিয়ে কথাবার্তা বলছি। Where is our robot txt? আসুক। আচ্ছা আমরা গুগলে দেখি হোয়াট ইজ robots ডট টিএক্সটি ইন এসিও। রোবট ডট টিএক্সটি এসিওর মধ্যে আসলে জিনিসটা কী? আচ্ছা, robots ডট টিএক্সটি ফাইল টেল সার্চ ইঞ্জিন ক্রলার্স which URLs the crawler can access on your site। মানে হলো আমরা কিন্তু গুগল সার্চ কনসোলের মাধ্যমে ক্রলারের ভুলগুলো দেখতে পারি বা আমাদের ওয়েবসাইটের এসিওর ভুলগুলো দেখতে পারি। আর রোবট টিএক্সটির মাধ্যমে মেইনলি আমরা গুগলকে বলতে পারবো যে তুমি আমার পেজের কোন পোস্ট কোন পেজে র্যাঙ্ক দিবা আর কোনটা বাদ দিবা। এখন কথা হলো ভাই, আমরা কেন কোনটা বাদ দিব কোনটা করব সবগুলো তো আমরা অ্যাড করতে পারি না, সবগুলো অ্যাড করার দরকার নেই। আমরা যদি দারাজের মধ্যে যাই দেখবেন দারাজ অনেক বড় একটা ওয়েবসাইট, এখানের মধ্যে অনেক পেজ আছে যেগুলোর আসলে ইন্ডেক্স করানোর দরকার নেই বা এগুলোর গুগলে আনার দরকার নেই। যত বেশি ইন্ডেক্স করাবেন তত তো সমস্যা, একটা ঝামেলা লেগে যাবে, কারণ এত পেজ আপনি নিতেছেন, হ্যাঁ, আর ডাটাগুলো ম্যানেজ করা টাফ। যত আমি কম দিব ততই বেটার, নাহলে আমি র্যাঙ্কের মধ্যে আমার সমস্যা হতে পারে। তো আমরা কোন পেজগুলো নিব যেখানের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো আছে, যেখানের মধ্যে আমাদের মানুষগুলো আসবে বা অডিয়েন্সগুলো আসবে, যেসব জায়গার মধ্যে তারা ব্রাউজ করবে বা যাবে ওই জায়গাগুলোরে আমরা ইন্ডেক্স করব বা ওই পেজগুলো ওই পোস্টগুলোর আমরা ইন্ডেক্স করব। যেগুলোতে মানুষ যাবে না এগুলোতে ইন্ডেক্স করে লাভ নাই। যেমন ধরেন এই যে মানুষ লগ ইন করে, এটা আমি ইন্ডেক্স করে কী করবো? কন্ট্যাক্ট পেজ, এগুলোর ইন্ডেক্স করে লাভ নাই। হ্যাঁ, ইন্ডেক্স করা বলতে হলো র্যাঙ্কে আনার দরকার নাই। কেউ যদি সার্চ করে কন্ট্যাক্ট, তো যাতে কন্ট্যাক্ট যাতে মানে না আসে, হ্যাঁ, বা দেখা যায় যে যেসব পেজ লাগে না আর কি, মেনলি অনেক পেজ আছে লাগে না। যেমন এই যে আমরা যে ওয়ার্ডপ্রেসের মধ্যে লগ ইন করি, যেমন আমার এখানে আমরা যখন ওয়ার্ডপ্রেসের মধ্যে আসি সবাই কী করতে হয়? সবাইকে লগ ইন করতে হয় না? আমি আপনার লগ ইন করে দেখাই। এই যে আমার যেটা আছে, আমি যেটার মধ্যে যাই, অনেকগুলা ইম্পর্টেন্ট পেজ ছাড়া বাকিগুলো আমাদের লাগে না। যেমন ধরেন আমি যদি আমার ওয়েবসাইটের মধ্যে এই যে এটারে কী বলে, এটারে বলে ডাব্লিউপি, হ্যাঁ, ডাব্লিউপি অ্যাক্সেস বা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে, যে লগ ইন অ্যাক্সেস আছে, এইটারও তো আমি কী করে লাভ নেই, এটারে কিন্তু আমি র্যাঙ্ক দিয়ে লাভ নাই, বা এই জিনিসটারে কিন্তু আমি ক্রলারের কাছে দিয়ে লাভ নাই যে মানুষ পাসওয়ার্ড দিয়ে ঢুকবে, এটা তো আমি নিজে ঢুকতেছি, এটা কিন্তু একটা পেজ। তো যখন আমরা রোবট টেক্সটে বলে দিব যে কোন পেজটা আমার জন্য ইম্পর্টেন্ট, তারা ওই পেজগুলোর তারা র্যাঙ্কে আনবে বা ইন্ডেক্সে আনবে। হ্যাঁ, যেমন এই দেখেন, এটা আমাদের কি, এটা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটের লগ ইন অ্যাক্সেস। হ্যাঁ, এই লগ ইন অ্যাক্সেসটা তো আমার দিয়ে লাভ নাই, মানে এটা তো আমি র্যাঙ্কে নিয়ে আসা লাভ নাই না। তো এই জিনিসটার কমান্ড দিতে মেনলি আমাদের রোবট টেক্সটে জিনিসটা হেল্প করে। রোবট টেক্সটে মেনলি একটা কোড, যেই কোডটা আমরা গুগলকে দিব, গুগলকে দিয়ে বলবো নাও বাই এই কোডটা তুমি নাও অ্যান্ড তুমি এটারে কী করো, এই অনুযায়ী তুমি কাজ করো। ফাইন, এখন কথা হলো রোবট টেক্সটিটা কই থাকে বা কেমনে বানায়। আচ্ছা, তো রোবট টেক্সটিটা আমাদের অলরেডি বানানো আছে, আমি আপনাদের অলরেডি দিছি একটা ফাইল, এই ফাইলের মধ্যে দেখবেন যে রোবট টেক্সটিটা বানানো আছে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু আপনাদের বলে দিই জিনিসগুলো কী। এটা হলো গুগল অ্যানালিটিক্সে যাওয়ার জন্য জায়গা, এটা হলো গুগল সার্চ কনসোলে যাওয়ার জন্য জায়গা। যদি গুগল সার্চ কনসোল কোনো কারণে ভেরিফাই না হয় তাহলে কোন ভিডিও দেখবেন এখানে একটা লিস্ট দিয়েছিলাম, কারণ অনেক সময় গুগল সার্চ কনসোল ভেরিফাই হতে চায় না, তো এই কারণে লিস্ট এখানে দেওয়া আছে, একটা নিলে একটা কাজ করবে। পরে আসেন নিচে, সাইট ম্যাপের নমুনা কেমন হয় এটা দেখানোর জন্য এটা বলা হয়েছে। এটা হলো সাইট ম্যাপ জেনারেটরের লিঙ্ক, সাইট ম্যাপ যখন ডাউনলোড করবেন চেহারা কেমন হয় এটা দেখানোর জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার নিচের দিকে আমরা আসি। আচ্সা, এখন আসেন রোবট টেক্সটি জিনিসটা কি। আচ্ছা, এটা দেওয়া হয়েছে, আবার সাইট ম্যাপটা আপনি কেমনি সেভ করবেন, এটা প্রথমে সি প্যানেলে যেতে হয়, ফাইল ম্যানেজারে যেতে হয়, পাবলিক HTML যেতে হয়, সাইট ম্যাপ ডট এক্সামেল লেখা একটা ফাইল বানিয়ে তারপর এখানের মধ্যে কোডটা সেভ করলে কাজ হয়ে যায় কোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে। আর ওই ইউএসটাকে তো লাগে না, ইউএসটারে ইনস্টল করলে সাইট ম্যাপ এমনি আইসা পড়ে। আচ্ছা, এখন আসে রোবট টেক্সটি। তো দেখেন আমি রোবট টেক্সট জিনিসটাকে আমি বলে ফেলছি, আর রোবট টেক্সটি ফাইলগুলো এখানে দেওয়া আছে। যেমন এই যে রোবট টেক্সটি দেওয়া আছে, এটার বলে রোবট টেক্সটি। দেখেন ফাইলটা চেয়ারটা দেখেন, আমি বড় করি, এই জিনিসটা বলে রোবট টেক্সটির ফাইল। ইউজার এজেন্ট স্টার দেওয়া, তারপরে ডিজেলাও ডাব্লিউপি অ্যাডমিন অ্যালাউ অল। এটা মানে কি, এই জিনিসটা আসলে কি? এটা মানে হলো ডিজেলাও মানে হলো ডাব্লিউপি অ্যাডমিন, মানে আমার যে ওয়ার্ডপ্রেসের যে ওই যে লগ ইন অ্যাক্সেসটা ছাড়া বাকি সব কিছু অ্যালাউ আমি করে দিছি, অল দ্য থিংস আর অ্যালাউ, জাস্ট শুধু আমার ওই যে আমার লগ ইন অ্যাক্সেসটা শুধু ডিজেলাও করা। এই যে ডিজেলাও দেখেন লেখা আছে, এটা ইউজার এজেন্ট মানে সব কিছু, আমার ওয়েবসাইটে সব কিছু এই স্টার দিয়ে বোঝানো হয়েছে, এটা তারা বুঝবে, আপনি না বুঝলেও চলবে। সবার শেষে সাইট নেম দেওয়া। তো রোবট টেক্সটির মধ্যে সাইট নেম জিনিসটা কিন্তু থাকে, আমরা কিন্তু আমাদের সাইট নেম যেটা বানাইছি আগের ক্লাসে যেটা ছিল ওই জিনিসটা আপনি এখানে লেখা লাগবে, তাহলে রোবট টেক্সটি সাইট ম্যাপ অনুযায়ী কাজ করবে। সাইট ম্যাপ ছাড়া কিন্তু রোবট টেক্সটি ভালো কাজ করবে না, সাইট ম্যাপটা দেওয়া লাগবে। সাইট ম্যাপটা কেমনে দেয়, প্রথম লিখতে হয় সাইট ম্যাপ, পরে আন্ডারস্কোর এটা লিখে সেমিকোলন দিয়ে তারপর এটা দিবেন আর কি। ফাইন, আপনার সাইট ম্যাপের লিঙ্কটা দিবেন, গেল।
তো এই যে এটা আছে আমরা এটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, আমি এটা সেভ করে আপনাদের দেখাই। যেমন আমার যেটা ওয়েবসাইটটা আছে, আমার ওয়েবসাইটটা কই, এই হলো আমার ওয়েবসাইট। এখন ওয়েবসাইট কিন্তু ডিফারেন্ট আছে। কী ওয়েবসাইটে ডিফারেন্ট, যেমন ডিফারেন্স আছে, যেমন ধরেন আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের ওয়েবসাইটটা কী ওয়েবসাইট, আমাদের এটা কিন্তু কোনো রকমের ই কমার্স ওয়েবসাইট না। ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে রোবট টিসিটা ভিন্ন রকমের হয়, এই যে এই টাইপের হয়। এটা কেমন, এটার চেহারা এমন কেন, এটা যখন আমরা ই কমার্স ইস্যু নিয়ে কথাবার্তা বলবো তখন বলবো, এখন আপনার আপাতত এটা না জানলেও চলবে। আর এই যে রোবট টিসিটা আমি দিছি, ই কমার্স ছাড়া বাকি অন্য যতগুলো ওয়েবসাইট আছে সব ধরনের ক্যাটাগরির জন্য এই রোবট টিসিটা এনাফ। হ্যাঁ, এটা আমি আপনারা দিয়ে দিব। ফাইল তো আপনার কাছে আছেই, কপি করে শুধু বসাই দিবেন। চেঞ্জ হবে কি, শুধু সাইট ম্যাপটা, আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের সাইট ম্যাপটা এখানে বসাইলেই আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি কীভাবে করে। ধরেন আমি এতটুকু নিলাম, এতটুকু থেকে আমি একটু কাজ করে আমার নিজের ওয়েবসাইটে যাই। আমার ওয়েবসাইট কোনটা, এটা আমার ওয়েবসাইটের চেহারাটা আমি দেখি, এটা হলো আমার ওয়েবসাইটের চেহারা। এখন কথা হলো, সাইট ম্যাপ তো অটোমেটিক বানানো থাকে, কে দিয়ে, ইউজ দিয়ে। রোবট টিএক্সটি কি বানানো থাকে? হ্যাঁ, ইউজ যখন আপনি ইনস্টল করবেন তখন আপনার রোবট টিএক্সটিও বানানো থাকবে। আমি একটু দেখি আমার এটা, আমার ওয়েবসাইটটা, এই আমার ওয়েবসাইটের লিঙ্ক না, ওয়েবসাইট লিঙ্কটা যদি আমি নেই, লিঙ্কটা যদি কপি করে এখানে আনি না, তারপর আপনার আগের মতোই একটা স্ল্যাশ দিয়ে তারপর লিখবো রোবটস, ROBOTS, robots.txt, এই যে লিখলাম, তারপরে এন্টার মারতে হবে। এই দেখেন এসে পড়ছে, দেখছেন এই যে প্যান্থিয়নের রোবট টিএক্সটিটা এরকম চেহারা, দেখছেন তার অনেক কিছু এখানে অ্যাড করে দিছে। আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি, আমি জানি না চেঞ্জ করলে এটা অটোমেটিক সেভ হবে কি না, যেহেতু এটা পেইড হোস্টিং না, এই কারণে আমাদের এটা চেঞ্জ নাও হতে পারে। বাট চেঞ্জ কেমনে করে আমি দেখাই, আপনার ক্লায়েন্টটা এভাবে থাকতে পারে। তো কেমনে চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য আমরা আসবো, এই যে এখানে আসবো, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো। এখান থেকে আমরা যাবো অ্যাপিরিয়েন্স, কিংবা আমরা কাছে টুলে যেতে পারি, টুলস থেকে সবচেয়ে বেটার। টুলস থেকে আমরা যাব, এই যে ওয়েট এ মিনিট, আমরা সরাই দেই টুলস থেকে আমরা যাইতে পারি ইম্পোর্ট। আচ্ছা দেখি, টুলস থেকে আমরা গেলাম ইম্পোর্ট থেকে নাইকা। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমাদের ফাইল ম্যানেজারটা থাকতে চায় না। আচ্ছা ঠিক আছে, এখান থেকে দেখি সেটিংস থেকে আমরা গেলাম সেটিংস, রাইটিংয়ে দেখি আসেনি, রাইটিংয়ে নাই, ফাইল এডিটর জিনিসটা থাকা উচিত। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ফাইল এডিটর থাকে না, না থাকলে অন্য সলিউশন আছে। আচ্ছা দেখি আমরা আসেনি, রাইটিংস নাই, অ্যাপিরিয়েন্স মেনুস, এই যে পাইছি থিম ফাইল এডিটর। আচ্ছা থিম ফাইল এডিটর গিয়ে দেখি অ্যাপিরিয়েন্স থিম ফাইল এডিটর। অ্যাপিরিয়েন্স থেকে আমরা থিম ফাইল এডিটরে আসলাম। আচ্ছা থিম ফাইল এডিটর ডাইরেক্ট এসে পড়ছি না। আচ্ছা একটু টাফ হবে। আচ্ছা আমি আপনার অন্য একটা ওয়েবসাইটে দেখাই, দেখি এখানের মধ্যে নাই, অনেক সময়টা থাকে না, সমস্যা নাই। আমরা এখানের মধ্যে আসি, আমরা অন্য একটা ওয়েবসাইটে দেখাই, আমরা দুইভাবেই দেখবো, চিন্তা নাই। আমি আপনার এটা দিয়ে দেখাইতেছি, সেটিংস। আচ্ছা ওইটা মিনিট, টুলস, ইম্পোর্ট ফাইল এডিটর, ওয়েল ইজ ফাইল এডিটর, অ্যাভেলেবল টুলস। না, আচ্ছা ফাইল এডিটরটা উড়ে ফেলছে, সমস্যা নাই কে। আচ্ছা, তো এখানে ইজিলি করা যায়, ফাইল এডিটর থেকে সেভ করা যায় আর কি। হ্যাঁ, যেহেতু আমরা ফাইল এডিটর দেখতেছি না, তো ফাইল এডিটর না থাকলে অন্য সলিউশন আছে, সে দেখে আরেকবার দেখে ফেলি। আমরা সেটিংস থেকে যাই, ইউএস থেকে দেখে হয়নি, ইউএস সেটিংস, টুলস, হ্যাঁ এখান থেকে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইউএস দিয়ে ট্রাই করি, যেহেতু ডাইরেক্ট আসতেছে আমরা ইউএস দিয়ে দেখি, এখানে ইউএস থেকে আসেনি, কারণ অনেক সময় এটা আসতে চায় না, বুঝছেন। আচ্ছা দেখি, না আসলে একটা সলিউশন আমার কাছে আছে, আমি দুইভাবেই দেখবো যে কীভাবে আমাদের রোবোটিক্সটা বসায়। আচ্ছা ইউএস থেকে আমরা দেখে ফেলি, ইউএস থেকে আমরা যাব আমাদের টুলসে, ইউএস থেকে টুলসে আসলাম, দেখি এটার মধ্যে মেবি আছে। তারপর আমরা যাবো ফাইল এডিটরে, এই যে পাইছি আমরা ফাইল এডিটর। আচ্ছা আসছে, দেখা যায়, আচ্ছা হয়ে গেছে। আচ্ছা তো ফাইল এডিটরে আসার পরে ইউএসটে আসছি আমরা, তারপর টুলসে গেছি, ফাইল এডিটরে আসছি, এখান থেকে আমরা দেবো ক্রিয়েট এ রোবট ডক্স টিএক্সটি ফাইল, ক্লিক করলাম, আসলো, এই যে দেখেন আসছে, এই যে আমাদের রোবটটি সেটা বানানো আছে। তো আমি এটারে সরাই দিব, যেটা সেটা আমরা সরাই দিই, সরাইয়া আমাদের যে ফাইল ছিল আমরা ওই জিনিসটা আনবো,
তো ফাইলের মধ্যে আমি একটু চেঞ্জ আনবো, এটা আমি সরাই দিব, এটারও সরাই আমি নিজের সাইট ম্যাপটা আনবো। আমার সাইট ম্যাপ কোনটা? আমার সাইট ম্যাপটা হইলো এইটা, আমাদের যে সাইট ম্যাপটা আছে আমরা এটার আনতে হবে। এই হলো আমাদের সাইট ম্যাপ। আমাদের সাইট ম্যাপটা কেমনে আনবো? ওয়েবসাইট দিয়া একটা স্ল্যাশ দিবেন, তারপরে সাইট ম্যাপ .xml লিখলে ইন্টার মারলে আমাদের এই যে সাইট ম্যাপ এসে পড়ছে। এটা লিঙ্কটা আমরা কপি করলাম অ্যান্ড এইটা আমরা আমাদের এখানে বসাই দিব। দেন আমরা এই জিনিসটা শার্টারে কপি করে এতটুকু নিয়ে আইসা এটার আমরা এখানে বসাই দিব। এই যে এখানে বসাই দিলাম, আমরা ইউএসডি করে ফেলি, এনাফ, ডান। দেন আমরা সেভ চেঞ্জেসে দিয়ে দিব। আচ্ছা, তো এই দেখেন আমি বসাই দিছি, আমার রোবট টেক্সটটি অলরেডি ডান, কাজ হয়ে গেছে। এখন এটা চেঞ্জ হবে না, যেহেতু এটা মানে আমাদের এটা কি বলে ফেক, বা আমরা প্র্যাকটিসের জন্য এটা বানাইছি, তো এই কারণে এটা চেঞ্জ হবে না। হ্যাঁ, কিন্তু আমরা রোবট টেক্সটটি বসাই ফেলছি। কেমনে বসাইছি? ইউএস দিয়ে বসাইছি। এখন কথা হলো শপিফাই ক্ষেত্রে কী হবে? শপিফাইয়ে তো ইউএস নাই, শপিফাইয়ের ক্ষেত্রে রোবট টেক্সটই লাগে না, এটা অটোমেটিক হয়ে যায়। সাইট ম্যাপ রোবট টেক্সটই শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে লাগে না, গেল। কোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে কী হবে? কোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে হবে অন্য একটা মেথড, ওই যে সাইট ম্যাপের মতো। কীরকমভাবে করবেন? এই যে আমাদের কোডটা আছে যেটা, এটাতে কপি করবো আমরা। কপি করে আমরা কি করব? আমরা যাব আমাদের যে কোডিং ওয়েবসাইট আছে এটার সি প্যানেলে, গতকালকে ক্লাসের মতো সি প্যানেলে আসবো। সি প্যানেলে এসে আমরা লগ ইন করতে হবে। ক্লায়েন্ট আপনাদের সি প্যানেলের অ্যাক্সেস অবশ্যই দিবে। সি প্যানেলে আসার পর আপনি এখানে আগের মতোই, এই যে গতকালকে আমরা যেভাবে দেখছিলাম, একসাথে দেখবেন ফাইল ম্যানেজার কই, দেখেন ফাইল ম্যানেজার। আসলাম ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজার আসার পর দেখবেন public.html কই লেখা, যায় public_html আইসা পড়ছে। এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা ফাইল বানাবো। ওই দেখেন আমাদের এটা বানানো আছে। যদি এরকম রোবট টেক্সটটি না থাকতো তাহলে আমি কী করতাম? নতুন একটা ফাইল বানাইতাম আর কি। কেমনে ফাইল বানাই? এই প্লাসে ক্লিক করে একটা ফাইল বানাইতাম, আর ফাইলের নাম অবশ্যই হইতো robots.txt, এই নামে বানাইয়ে একটা সেভ করতাম। ঠিক আছে, একটা ফাইল বানাই ফেলতাম। ফাইল বানানোর পরে ধরেন আমি ফাইলটা বানাইছি, ফাইল বানানোর পরে কী করতাম? এখানে রাইট বাটনে ক্লিক করতাম, এডিটে দিতাম, এডিটে দিয়ে তারপরে আবার এডিটে ক্লিক করলাম। এরপরে আমি এখানের মধ্যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা বসাইতাম। দেখেন আমারটা যেভাবে বসানো আছে, দেখছেন এই যে বসানো আছে কিন্তু আমারটা, এভাবে বসাইয়া দেন আমি সেভে ক্লিক করলে আমার কাজ হয়ে যেত। এই যে এখানে আমাদের সেভ আছে, এই যে সেভ, বুঝছেন? এই হলো কোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে। আচ্ছা, এখন কথা হইলো আপনারা যখন কাজগুলো করতে যাবেন, আজকে তো আমি ক্লাসটা দেখাইতেছি, আপনারা তো বাসায় গিয়ে প্র্যাকটিস, বাসায় গিয়ে কি, বাসায় তো আপনারা থাকেনি। আচ্ছা, তো বাসার মধ্যে আপনারা তো প্র্যাকটিস করবেন। তো যখন বাসার মধ্যে প্র্যাকটিস করতে যাবেন তখন দেখবেন যে আপনার এই ইউএসটে গেলে এরকম অপশন নাও আসতে পারে। ফাইল এডিটর দেখবেন, যখন ফাইল এডিটর জিনিসটা মিসিং থাকে। হ্যাঁ, ইউএসটের মধ্যেও গেলে দেখা যায় মাঝে ফাইল এডিটর নাই। যদি না থাকে তখন আপনার আর ওই রোবট টেক্সটটি দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের এটা আমরা পেইড হোস্টিং নাই, এই কারণে আমাদের তো সি প্যানেল নাই। কিন্তু যখন ক্লায়েন্টের জন্য করবেন তখন যদি ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস হয় তখন তো ওই যে ইউএসটের মাধ্যমে করে ফেলবেন। আর যদি কোডিং হয়, আর যদি একটা ওয়ার্ডপ্রেস হয়ও, আর যদি ফাইল ম্যানেজার না থাকে তাহলে সি প্যানেল তো শিওর থাকবে। সি প্যানেলের মধ্যে এসে এভাবে এসে সেভ করবেন। ঠিক আছে ভাইয়া? আমার কত সময় দেখায় ভাইয়া ক্লায়েন্টের অর্ডার ভাইয়া আগে মাথায় কত সময় পরে দেখায় ভাই। আচ্ছা, এই জিনিসটা আসলে সলিউশন নাইকা, এটা আসলে নেটের সমস্যা মেবি, এই কারণে নেটটা একটু স্লো মেবি। আমার না, আপনাদের যে যার সমস্যা হইতেছে তারা নেটের স্লো হয়তো বা। গতদিন আমি একটা গ্রামে গেছিলাম, বুঝছেন? গিয়ে তো আমি অবাক দেখলাম যে আমাদের যারা শহরে থাকি তাদের তুলনায় গ্রামের নেট অনেক বেশি ফাস্ট হয়। কারণ গ্রামের মধ্যে মানুষ মনে হয় ওয়াইফাই কম ইউজ করে, যত কম ওয়াইফাই তত মনে হয় আমার কাছে লাগে মানে বেশি স্পিড, এমন অবস্থা। আচ্ছা দেখেন, তো এই হলো আমাদের রোবট টেক্সটি জিনিসটা সেভ কীভাবে করে। হ্যাঁ, গেল। এই চারটা ধাপ মেনলি আমাদের যখন আমরা একটা কাজ পাই সবার আগে করে ফেলতে হয়। অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, সাইট ম্যাপ, রোবট টেক্সটি, গেল। টেকনিক্যাল ইস্যুর কাজ মোটামুটি শেষ। আচ্ছা, এরপরে কি? এরপরে করতে হয় সবগুলোর সমস্যা বের করতে হয়, যে একটা ওয়েবসাইটে কী কী সমস্যা থাকে। হ্যাঁ, একটা ওয়েবসাইটের মধ্যে অনেক রকমের সমস্যা থাকতে পারে। বাই দ্য ওয়ে একটু বলে নেই, এই দেখেন আমরা রোবট টেক্সট কীভাবে সেভ করে এটার প্রক্রিয়াটা এখানে লেখা দিছি, কীভাবে যাবেন আর কি। ফাইল ম্যানেজার, public.html, রোবট টেক্সটি, তারপরে কোডটা দিয়া তারপরে সেভ করতে হয়। আচ্ছা, এই জিনিসটা আমরা পরে দেখবো যখন আমরা ই-কমার্স এসে দেখবো, এটা আমরা স্কিপ করি, নিচের দিকে আসি। ফাইন, নিচের দিকে আমরা আসলাম। আচ্ছা, এখন আমরা সমস্যাগুলো নিয়ে কথাবার্তা বলবো। কিছু সমস্যা, একটা ওয়েবসাইটের মধ্যে অনেক রকমের সমস্যা আসতে পারে। যেমন এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমরা যে ওয়েবসাইটটা ইউজ করতেছি, কোনটা আমাদের ওয়েবসাইট, এই যে আমাদের এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে যদি আমাদের এটা কি বলে পেইড হইতো তাহলে আমাদের অবশ্যই এসএসএল থাকতো। হোয়াট ইজ এসএসএল? এসএসএল মানে হলো ওয়েবসাইটের আগে এই যে লিঙ্কটা দেখেন HTTPS আছে, অনেক সময় দেখা যায় HTTPSটা থাকে না, HTTP থাকে। ক্লায়েন্ট ডোমেন হোস্টিং টাকা দিয়ে কিনছে, তারপরও দেখা যায় যে তার HTTPSটা নাই। অনেক সময় দেখা যায় তার হোস্টিং প্যাকেজের মধ্যে এটা নাই, তাহলে তো ভিন্ন কথা, সে কিনবে, কেনার পরেও দেখা যায় মাঝে মাঝে HTTPS আসে না।
তখন কি করতে হয়? যদি ক্লায়েন্টের এরকম সমস্যা হয় তার ওয়েবসাইটে যে HTTPS আসে না, তখন আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে আসব, আসার পরে আমরা একটা প্লাগ ইন এড করবো। আমরা প্লাগ ইনে যাবো, অ্যাড নিউ প্লাগ ইনে দিব, অ্যাড নিউ প্লাগ ইনে দিয়ে আমরা প্লাগ ইন অ্যাড করে ফেলবো। প্লাগ ইনের নাম দিলাম এই যে রেলি, এই যে রেলি সিম্পল এসএল যে ওয়েবসাইট এইটা আছে, প্লাগ ইনটা আছে, আমরা এটা ইনস্টল করবো। ইনস্টল নাও, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে দিব। আচ্ছা, অ্যাক্টিভ করে দেওয়ার কাজ কি? অ্যাক্টিভ করে দেওয়ার কাজ হলো আমরা এই সেটিংসের মধ্যে আসবো, হয়ে যাক অ্যাক্টিভ। তো এটা কখন করব? এটা করব আমরা তখনই যখন দেখবো যে আমাদের SSLটা আসতেছে না, হ্যাঁ, তখন আমরা এই কাজটা করতে হবে আর কি। আমাদের এটাতে অ্যাক্টিভ করে দেবে, রেলি সিম্পলটা অ্যাক্টিভ করে আমাদের কাজগুলো করতে হবে। ফাইন, এই যে আইসা পড়ছে আমাদের, এটা আমরা সরাই দিই। ফাইন, আমরা কি করব? এই যে আমরা প্লাগইনের মধ্যে যাব, ইনস্টল প্লাগইনে যাব, এখান থেকেও দেখাইতে পারি, তো আমি আবার ব্যাক থেকে দেখাইতেছি আর কি। ইনস্টল প্লাগইনে আসার পরে আমরা বের করব যে কোথায় আমাদের রেলি সিম্পল এসএল, এই যে রেলি সিম্পল SSL। আমরা সেটিংসের মধ্যে ক্লিক করব, সেটিংসে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাক্টিভ SSL দিয়ে দিব। অ্যাক্টিভ SSL সেভ এন্ড কন্টিনিউ, এনেবল, ইনস্টল, ফিনিশ, ডান। এতটুকু কাজ শেষ, বুঝছেন? এই হলো SSL কীভাবে অ্যাক্টিভ করে। অ্যাক্টিভ হয়ে গেছে আমার, ডান, প্রবলেম সলিউশন হয়ে গেছে। পরের সমস্যা দেখেন, ডিসচার্জ বা নো ইন্ডেক্স ট্যাগ, ড্যাশবোর্ড সেটিং, রিডিং বাটন, আচ্ছা, উঠিয়ে দেওয়া। মানে কি? মানে হলো অনেক সময় দেখা যায় যে আমরা এসইও করি, এসইও করার পরেও দেখা যায় ক্লায়েন্টের ওয়েবসাইট ইন্ডেক্স হয় না, 2-3 মাস চলে গেছে, তারপরে দেখা যায় যে ওয়েবসাইটের ডাটাগুলো আসতেছে না, বা গুগলে সার্চ করলে আসতেছে না, ইন্ডেক্স হয় নাই, গুগল এটারে নিতেছে না। এটা মানে কি? এটা অনেকটা হলো ওই যে ধরেন বিয়ে হয়েছে বাট তুইলা নিতেছে না, হ্যাঁ, এমন অবস্থা আর কি। ধরেন আমাদের সব কাজ শেষ, কিন্তু কি হইতেছে না, তারে মানে ওয়েবসাইটটারে আমাদের গুগলের মধ্যে আসতেছে না। এটার কারণ হলো ডিসচার্জ বাটনটা। ডিসচার্জ একটা বাটন আছে, এই বাটনটা ডেভেলপাররা অ্যাড করে রাখে, বা আমরাও দেখা যায় মাঝে মাঝে করি। এটা কেন করি? যখন আমরা একটা ওয়েবসাইট বানাই, ওয়েবসাইট বানানোর সময় এটারে ডিসচার্জ করে দেওয়া হয়, কারণ ওয়েবসাইট বানানো অবস্থায় যদি ইন্ডেক্স হয়ে যায় তাহলে সমস্যা আছে। ওয়েবসাইট আধা সাদা থাকবে, মানে অর্ধেক অবস্থায় বানানো থাকবে, এমন অবস্থায় যদি মানুষ আসে, অডিয়েন্স আসে, তাহলে দেখতে খারাপ, আমাদের র্যাঙ্কিং ডাউন হবে। এই কারণে ডিসচার্জ বাটনটা থাকে। তো অনেক সময় ডেভেলপাররা ভুলে এই ডিসচার্জ বাটনটা উঠায় না, এই কারণে এই সমস্যাটা দেখা দেয়। তো যদি এইটা কি বলে, ওই যে আপনার কোডিং ওয়েবসাইট হয়, তখন আপনি ক্লায়েন্টে বললে ক্লায়েন্টে ডেভেলপারে সে বলবে, আর ডেভেলপার তার নো ইন্ডেক্স ট্যাগটা উঠিয়ে দিবে। নো ইন্ডেক্স ট্যাগ তারা কোডিং ওয়েবসাইট যখন তারা বানায়, এই ডিসচার্জের বদলে তারা নো ইন্ডেক্স ট্যাগটা বসায়। একটা ট্যাগ থাকে, নো ইন্ডেক্স ট্যাগ, হ্যাঁ, নো ইন্ডেক্স ট্যাগ। হোয়াট ইজ নো ইন্ডেক্স ট্যাগ? এই যে নো ইন্ডেক্স ট্যাগটা এরকম হয় আর কি, এটা তারা বসায়, এটা ক্লায়েন্টরা বসায়, ঠিক আছে? এই যে এরকম তারা একটা কোড বানায়, তারপর এটা বসায়, ক্লায়েন্টের বসায়, ডেভেলপার বসায়, বললে সেটা উঠে ফেলবে। ফাইন, আমরা দেখি যে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে নো ইন্ডেক্সটা কেমনে সরায়, বা ডিসচার্জ বাটনটা কেমনে সরায়, যেটা আমাদের হাতে আছে, এটা আমরা করতে পারবো কীভাবে? আমরা এখান থেকে সেটিংয়ের মধ্যে আসবো, সেটিং থেকে যাব রিডিংয়ের মধ্যে যাব। রিডিংয়ের মধ্যে আসলে দেখবেন যে আমাদের ডিসচার্জ বাটনটা আছে। নিজের দিকে আসলে এই যে ডিসচার্জ, দেখেন আমাদেরটার মধ্যে অ্যাড করা, ডিসচার্জ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। আমি যেটা উঠে দিই অ্যান্ড সেভ চেঞ্জে দিই, তাহলে দেখবেন হয়ে গেছে। এই যে হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেছে। তো আমাদের এই ওয়েবসাইটটা এখন দেখা যাবে, হ্যাঁ, এটা এখন আর ওয়েবসাইটের মধ্যে দেখা যাবে, যদিও আমাদের এটা ফ্রি ওয়েবসাইট, ইন্ডেক্স হওয়ার কথা না। আচ্ছা, তো এই ডিসচার্জ বাটনটা থাকলে নো ইন্ডেক্স একটা দেখায়। পরে আসেন, পরের সমস্যাটা হলো 404। আচ্ছা, 404 নিয়ে আমি আর অনেক কথাবার্তা বলবো আলাদা একটা ভিডিওতে, এটা নিয়ে আমাদের ডিটেলস কথাবার্তা আরও হবে, হ্যাঁ, টেকনিক্যাল সমস্যা নিয়ে আরও কথাবার্তা বলবো। আজকে আমি একটা সহজ সলিউশন দিই, সেটা হলো যে 404 এরর আসলে কী করতে হয়। 404 হলো যখন আমরা অনেক ওয়েবসাইটে যাই, দেখবেন যে এইরকম টাইপের সমস্যা দেখায়। আগে তো এসিও জানতেন না, এখনও বুঝতেন না, এখন তো বুঝবেন। এমন দেখায়, দেখা যায় 404, এমন দেখায় যে 404 নট ফাউন্ড, 404 এরকম দেখায়। বাংলা সময় দেখা যায় 401। তো এই যে সমস্যাগুলো দেখায় 404 বা 401, এটা একটাই কারণে দেখায়, কারণ হলো লিঙ্কটা কাজ করতেছে না, কোনো একটা সমস্যা আসছে। তো এই সমস্যা যেটা আসে, অনেক সময় দেখা যায় যখন আমরা আমরা যখন ওই যে টেকনিক্যাল এসইওর জন্য যখন আমরা অডিট আমরা নেক্সট ক্লাসে দেখব, যখন আমরা অডিট করব
তখন আমরা দেখতে পারবো অডিট মানে হলো এক্স রে। মানুষের শরীরে যেমন এক্স রে করে চিকিৎসা করার আগে, এরকম ওয়েবসাইটেরও এক্স রে করা যায়। আমরা ওয়েবসাইটের এক্স রে করে দেখব কি কি সমস্যাগুলো আছে। তো যখন আমরা এক্স রে করবো তখন এই 404টা কেন আসছে এইটা স্যামরাশ বলে দিবে, আমরা এই অনুযায়ী কাজ করব। নর্মালি সমস্যাগুলো যেগুলো বলবে তারা, এগুলো যে আমরা সলভ করে ফেলি তখন 404টা সরে যায়। কোনো কারণে যে আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই করতে না পারি তখন কি হবে? তখন আমাদের সলিউশন থাকবে দুইটা। এক হলো 404 যে পেজের মধ্যে আসবে এই পেজটা আমরা ডিলিট করে দেব যদি ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি এটার মধ্যে না থাকে। আর যদি এমন হয় যে এই লিঙ্কটা আমি অনেকের কাছে শেয়ার করে ফেলছি, এই পেজটা অনেকের কাছে অলরেডি চলে গেছে, এটার মধ্যে অনেক ব্যাকলিং আছে, তখন আমরা এটারে রিডাইরেক্ট করে দেব। রিডাইরেক্ট মানে হলো মানুষ এই লিঙ্কে যাবে, ঠিক আছে, আমার ওই পেজে যাবে, বাট সে অন্য পেজে চলে যাবে। যেমন আমি একটা ডেমো দেখাই। যেমন আমাদের একটা পেজ আছে যেটা আমরা রিডাইরেক্ট করে রাখছি, দেখেন এই দেখেন আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, আমি কিন্তু এত সময় নেই আমার যে আমি ব্লগ টলগ, এই ওয়েবসাইটটা আমি শুধু শুধু এমনি বানায় রাখছি আর কি, যার পছন্দ সে আইসে, আমি এটার মধ্যে এসি কিছুই করি না, জাস্ট ফালাই রাখছি বানাইয়া, হ্যাঁ, তারপরে দেখে র্যাঙ্ক হয়ে গেছে এখন। আচ্ছা, তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা যদি আসি দেখবেন এটা রিডাইরেক্ট করা আছে। রিডাইরেক্ট কেমনে করে? আমি যদি ব্লগের মধ্যে ক্লিক করি দেখবেন আমি অনলাইন কোর্সের মধ্যে ঝাঁপ দিয়ে এসে পড়বো। দেখেন কীভাবে, দেখবেন আমি ব্লগের মধ্যে ক্লিক করবো, এই যে ব্লগে ক্লিক করলাম, দেখেন অনলাইন কোর্সে এসে পড়ছি। কেন হইলো? কারণ রিডাইরেক্ট করা, কল ফরওয়ার্ড করার মতো। ছোটোবেলা এক ধরনের কোড ছিল, কোডটা আমি ভুলে গেছি। দেখা যেত কেউ যদি আমার আম্মার মোবাইলে কল দিত, কল চলে যেত আমার আব্বার মোবাইলে। আমি জিনিসটা ওই যে শিখছিলাম টিভি দেখে, আগে টিভির মধ্যে এগুলো অ্যাড দিত, এটা বলে কল ফরওয়ার্ড। হ্যাঁ, কী জানি কোডটা ছিল, ভুলে গেছি, আমার মনে নাই। তো এরকমভাবে আর কি কেউ আপনার এই ব্লগের মধ্যে আসবে, অনলাইন কোর্সে চলে যাবে। এটা কেন করে? যদি আমার এই ব্লগের মধ্যে সমস্যা থাকে বা কোনো কন্টেন্ট নাই, এটার মধ্যে মানুষের শুধু শুধু ঘোরাঘুরি করে লাভ নাই, আমি অডিয়েন্সটারে আমার অন্য পেজের মধ্যে নিয়ে গেলে লাভ বেশি। কোনো একটা অডিয়েন্স আসলো, আইসা দেখলো যে আমার একটা 404, তাহলে আমার জন্য একটা লস, সে আমার ওয়েবসাইট থেকে চলে যাবে। বা ধরেন আপনি বাসায় নাই আর মেহমান আসলো, জিনিসটা দেখতে খুব খারাপ লাগে না? তা আপনি কি করতে পারেন? আপনি আপনার নিজের মোবাইল নাম্বারটা দরজার মধ্যে বড় বড় করে লেখা রাখতে পারেন, বা ধরেন নিচে বাসায় বলে যেতে পারেন যে তারা আসলে আপনার রিসিভ করেন, আমরা আসবো, আইসা আমরা তারা নিয়ে যাবো, এরকমভাবে আর কি তাদের একটা আদর আপ্যায়ন করলেন। সেম সিস্টেম আমরা করছি আর কি। যদি কোনো মেহমান আসে বা অডিয়েন্স আসে তখন সে ব্লগ ওয়েবসাইটে আসবে, বাট সে ফিরে যাবে না, সে আমাদের অন্য একটা বাসায় চলে যাবে। এই যে এখানে এসে পারবে, এখানে এসে সে আমার এই কন্টেন্টগুলো পড়তে পারবে। এই হলো সিস্টেম, এটারে বলে রিডাইরেক্ট করে দেওয়া। তো রিডাইরেক্টটা কেমনে করে? রিডাইরেক্টটা কোডিং ওয়েবসাইটে তো আমরা করতে পারবো না, এটা ডেভেলপার করবে, বাট ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা পারবো। কেমনে করে? রিডাইরেক্ট করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আসবো, যেখানে আমরা রিডাইরেক্টটা করতে চাই। আসলাম, আসার পর আমরা প্লাগ ইন এড করবো। এই পেজ থেকে আমরা প্লাগ ইনের মধ্যে যাবো, সরি প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে গেলাম। আমরা একটা প্লাগ ইন অ্যাড করবো 301 লিখলে আসবে। এই যে 301 যেটা আছে, 301 রিডাইরেক্ট, ইজি রিডাইরেক্ট ম্যানেজার, ইনস্টল নাও, ইনস্টলিং অ্যান্ড অ্যাক্টিভ। 301 যে প্লাগইনটা আছে এটা দিয়ে আমরা এটারে রিডাইরেক্ট করে দিতে পারবো। কীভাবে রিডাইরেক্ট করে? ধরেন এই যে আমার যে পেজটা আছে, আমি একটু দেখি আমার পেজের চেহারাটা, এই হলো আমার পেজের চেহারা। তো ধরেন আমার যে কোনো একটা পেজের মধ্যে সমস্যা হয়েছে, ধরেন এই যে আমার সার্ভিস যেটা আছে, সার্ভিসের মধ্যে কোনো কারণে সমস্যা হয়েছে, সার্ভিসের মধ্যে আসলে আমার 4041 আসছে আর কি, হ্যাঁ, বা 401 আসছে। তো আমি এই লিঙ্কটারে কপি করি, এখানে আসলাম। আসার পরে আমি একটা কাজ করি, আমি যাব 301-এর মধ্যে, আমাদের প্লাগইনের মধ্যে আমরা চলে যাব, ওয়্যার ইজ ইউর প্লাগইনস, প্লাগইনের মধ্যে আসলাম। প্লাগইনের মধ্যে আসার পর আমরা এখানে ম্যানেজ রিডাইরেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে এটা সরাই দেন, ফ্রিতেই কাজ চলে যাবে। আমরা এখান থেকে চলে যাব, এই যে এখানে আমরা লিঙ্কটা দিলাম যেটা আমরা সরাইতে চাই, আর এখানে কাস্টম দিব। আমরা এখানে কাস্টম সিলেক্ট করবো। আপনি চাইলে যে কোনো একটা পেজের মধ্যে মানুষ নিয়ে যেতে পারেন, আমি কাস্টমে দিলাম। কাস্টম থেকে আমি এখানে আমার লিঙ্কটা বলে দিব যে আমি কোন পেজে মানুষটা নিতে চাই। নর্মালি এখানে হোম পেজটা অটোমেটিক লিঙ্ক করা থাকে আর কি, তা আমরা এখানে হোম পেজে না, তার আমি অন্য জায়গায় নিয়ে যাব। বেশিরভাগ সময় মানুষ রিডাইরেক্ট করে হোম পেজেই আনে, বাট আমি আপনার অন্য পেজ দিয়ে দেখাইতেছি। ধরেন কেউ যদি আমার সার্ভিসের মধ্যে আসে তাহলে সে চলে যাবে অ্যাবাউটের মধ্যে। হ্যাঁ, আমি অ্যাবাউটের লিঙ্কটা একটু নেই, অ্যাবাউটের লিঙ্কটা নিলাম, কপি করলাম, করে আমি এখানে আনলাম। রিডাইরেক্ট মেনলি এক পেজ থেকে আরেক পেজে নেয়, আরেক ওয়েবসাইটে নেওয়া যায় না, ঠিক আছে? আপনি আপনার নিজের পেজটাই দিবেন। ডান, আমি এটা অ্যাড করে ফেলছি। অ্যাড নিউ রিডাইরেক্ট করার দরকার নেই। হ্যাঁ, এই যে একটা দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখেন সার্ভিসের মধ্যে গেলে মানুষ অ্যাবাউটে চলে যাবে। তো এটা সাথে সাথে কাজ নাও হইতে পারে, একটু সময় নিতে পারে, আমার সাথে সাথে হয়ে যায়, একটু সময় ওয়েট করা উচিত। যদি না আসে দেখবেন পরে আসবে। আমি সার্ভিসের লিঙ্কটা নেই, এখানে আসি, আইসা দেখি সার্চ করে দেখি আসেনি। এই দেখেন হয়ে গেছে, এই যে
সার্ভিস দিছি, অ্যাবাউট এসে পড়ছে। আমি আবার সার্ভিসে ক্লিক করি, এই দেখেন আবার অ্যাবাউটে চলে আসছে। তো এটা কী হয়েছে, এটা হলো আমি রিডাইরেক্ট করে দিছি। তেমন 404 আসলে কী করবেন, রিডাইরেক্ট করে দিবেন। আচ্ছা, আজকে আমরা বেসিক লেভেলের টেকনিক্যাল সমস্যাগুলো দেখতেছি, আরও অ্যাডভান্সে আমরা পরে কথা বলবো। দেখেন আমরা আবার আসি আমাদের পেজগুলোতে। তো এরকম যেই পোস্টে বা যেই পেজে মানে পেজের মধ্যে সমস্যা হবে, এরকমভাবে আপনি চাইলে রিডাইরেক্ট করে দিতে পারেন, কিংবা যেই পেজের মধ্যে বা যেই পোস্টের মধ্যে সমস্যা হবে, আপনি দেখেন যদি খুব বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন এটার মধ্যে নাই, তাহলে ক্লায়েন্টের জিজ্ঞাসা করে আপনি এটা চাইলে ডিলিটও করতে পারেন। এবার সিলেক্ট করে আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন। ঠিক আছে, ট্রাশে পাঠিয়ে দেন, দেন ট্রাশে পাঠিয়ে সে খতম। ঠিক আছে, আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এই যে ট্রাশে গেলে দেখা যাবে যে আমি কোনটা কোনটা সরাইছি বা ডিলিট করে ফেলছি। এই যে এটারে এখন এটা ডিলিট পারমানেন্টলি করে দিতে পারি। তো এইভাবে আপনি ডিলিট পারমানেন্টলি করে দেবেন, কিংবা আমরা রিডাইরেক্ট করে দেবো। এই হলো সলিউশন। ঠিক আছে স্যার, আজ পাবলিক কম দেখি। জি আচ্ছা, অন পেজ এসিও টেকনিক্যাল এসিও ভাই। আচ্ছা, অন পেজের আগে টেকনিক্যাল করবো ভাই? অন পেজ আচ্ছা, না, আগে আমরা টেকনিক্যাল করব। টেকনিক্যাল যখন আমরা একটা ওয়েবসাইট হাতে পাবেন, সবার আগে আমরা 4টা কাজ করব। ওই যে আগের ক্লাস আমরা যেটা দেখছিলাম, অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, আপনার কি জানি বলে ওই যে সাইট ম্যাপ, রোবোটিক্সটি। এই 4টা কাজ আগে শেষ করবেন, তারপরে কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপরে অন পেজ, তারপরে বাকি কাজগুলো চলবে। আর এখন যেগুলো দেখতেছি, এই যে এখন যে সমস্যাগুলো দেখতেছি, এগুলো প্রতি মাসে একবার করা লাগে। প্রতি মাসে একবার অডিট করবেন বা এক্সরে করবেন। এক্সরে করে যে সমস্যাগুলো আসবে এগুলো সলভ করবেন। এই হলো এসইও সিস্টেম। ধীরে ধীরে বুঝতে পারবেন যে কীভাবে যায়, কোন মাসে কোনটা করে, কত মাস পরে কী কী করে। এগুলো বুঝতে আরও 2-3 মাস লাগবে, আরও 2 মাস। ঠিক আছে, আস্তে আস্তে আরও অনেক বাকি আছে। এই না শুরু হইলো ভাইয়া, পাবলিক কম। এই তো শুরু। পাবলিক কম মানে আরও কমবে। এই যে 22 জন আছে না, দেখবেন কমতে কমতে 12 জন আসবে। মানে কারণ হইলেও রিয়াল পাবলিক এখন সরে যাবে, কারণ এখন তো মেইন ক্লাসগুলো শুরু হয়েছে, বুঝছেন। আমার এত মানুষ দরকারও নাই। আমি আমার রিয়াল ক্লাসগুলো করাবো, যার দরকার সে মানে প্রফেশনালভাবে করবে অ্যান্ড ভালো টাকা ইনকাম করবে ইনশাল্লাহ। লাইকে রাখতে হবে, বুঝছেন। মানে খাওয়ানি সিস্টেম নাই এখানে। যে সিরিয়াস তার দ্বারাই হবে আর কি। সিরিয়াস থাকতে হবে, এত সহজ না ভাই। হ্যাঁ, শর্টকাট সিস্টেম নাই। হালাল ইনকামে কষ্ট আছে, বাট এত কষ্ট না আমার হিসাবে। এত বেশি শ্রমও দেওয়া লাগে না। 6 মাস থেকে 1 বছর কষ্ট করলে হয়ে যাবে ইনশাল্লাহ। সময় দেওয়া লাগবে, হবে, আশা হারানো যাবে না, এই আর কি। ঠিক আছে, এখানে তো বেশিরভাগ সব জেনজি পিপল, মানে কম বয়স্ক পাবলিকও হতে পারবেন, হবে। আচ্ছা, আমরা সবাই লিভ মারি, আমরা আবার জয়েন করবো না। আমি আবার লিঙ্ক দিতেছি।
আচ্ছা, তো আমরা এতক্ষণ দেখছি আমরা যে টেকনিক্যাল সমস্যা আমরা দেখতেছিলাম যে একটা ওয়েবসাইটের মধ্যে কী কী সমস্যাগুলো আসে, অ্যান্ড এই সমস্যাগুলো আমরা বের করতেছি। দেখেন আজকের ক্লাসটা একটু বোরিং ক্লাস, যেহেতু আমাদের কোনো সমস্যা নাই আমরা অনুমান করে দেখতেছি। এখন আমরা কেমনে বুঝলাম যে এই সমস্যাগুলো বেশি হয় বা কেমনে বোঝা যায়? দেখেন আমি তো আমার জীবনে প্রচুর ওয়েবসাইটে এসইও করছি, তো এসইও করার সময় দেখছি এই প্রবলেমগুলো সবসময় দেখা যায়। যেমন একটা মানুষের কিছু কিছু কমন রোগ থাকে বর্তমান মানুষগুলার, দেখা যায় 50% উপরে মানুষের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, এরপরে মাইগ্রেন, এখন মাইগ্রেনটা কমে আসছে, অ্যালার্জি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এই জিনিসগুলো কমন, মানে রোগগুলো ঘুরে ফিরে এগুলোই থাকে দেখা যায়। হ্যাঁ, অন্যান্য রোগ মানে এগুলো কমন রোগ, সবাই নামগুলো বলে যে কেউ চিনে। সেমভাবে ওয়েবসাইটে কিছু কমন রোগ থাকে, এই কমন রোগগুলো এখানে বলা আছে। কিছু আনকমন রোগ আসবে, এগুলো আসলে প্রতিটারই সলিউশন ডাক্তারের কাছে আছে, যেমন অনেক কিছু এখন বিজ্ঞানের আবিষ্কার করতেছে, সেমভাবে স্যাম দাসের কাছেও এই প্রবলেমগুলোর সলিউশন আছে। অডিট করার পরে যে সমস্যাগুলো বের হবে পাশে লেখা থাকে যে এটা সলিউশনটা কী। পাশাপাশি আপনি যে চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, গুগলে আসেন, ইউটিউবে আসেন, তো এগুলোর সলিউশন পাওয়া যাবেন। হ্যাঁ, যেহেতু আপনি কাজ করতে যাবেন অনেক সমস্যা আসবে। আর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে প্রায় আমরা অনেক আপডেট দিই, এই আপডেটগুলো ফলো করলে আপনি অনেক কিছু জেনে যাবেন। যেমন রিসেন্টলি আমরা একটা ভিডিও বানাবো টেকনিক্যাল এসইও নিয়ে, যেখানে আমরা অনেক আপডেট জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো আর কি। হ্যাঁ, এই আর কি, একটু অ্যাক্টিভ থাকা লাগবে আর কি, এসইও নিয়ে ভিডিও দেখা লাগবে, তাইলে আপনি আর হারাবেন না আর কি। দেখেন, তো আমরা 3টা সমস্যা নিয়ে কথাবার্তা বলছি, আমরা 4 নম্বরে আসি। H1 প্রবলেম। H1 প্রবলেম জিনিসটা কি? এটা যখন আমরা অডিট করব তখন দেখাবে। H1 হলো যখন আপনি একটা ওয়েবসাইটে কাজ কভার করবেন, যদি আপনি H1 না দেন তখন এই সমস্যাটা দেখাবে। তাহলে কী করতে হবে? ওয়েবসাইটের পোস্টের মধ্যে আপনি H1 দিতে হবে, মানে হেডিং থাকতে হবে। হেডিং না থাকলে তাহলে এটা দেখায়। H2 প্রবলেম মানে H2 নাই, তাহলে কী করতে হবে? H2 দিতে হবে। এটা তো দেখানোর মধ্যে কিছু নেই, আপনারা তো অন পেজ করে আসছেন, আপনারা বুঝেন H1 কেমনে দেয়। আচ্ছা, পরে হলো 500 বা 501 এরর। এটা মানে কি? এটা হলো 401 এর মতোই দেখায়। আমরা যদি এখানের মধ্যে আসি, এই জিনিসটা মাঝে মাঝে দেখায় যে 500 এরর, এটা দেখায় ওয়েবসাইটের মধ্যে এই জিনিসটা দেখায়। ইমেজে গেলে এমন দেখায়, এই যেমন দেখায়, অনেক ওয়েবসাইটে দেখবেন, গেলে দেখবেন এটা দেখায়। এটার কারণ কি? এটার কারণ হলো আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটগুলো যে চালাই, আমি আগেই বলছি আমরা ডোমেইন আর হোস্টিং দিয়ে চালাই। আমরা দুইটাই কিনি কোনো একটা হোস্টিং কোম্পানি থেকে। এই হোস্টিং কোম্পানিগুলোয় যখন কোনো সমস্যা হয়ে যায় তাদের ওয়েবসাইটে, তখন এই 500টা আসে। যদি এরকম হয় যে 500 হয়ে গেছে বা 5001 দেখাইতেছে আপনার ওয়েবসাইটের কোনো একটা পোস্টে, তখন গিয়ে আপনি আপনার হোস্টিং কোম্পানিরে মেসেজ করবেন। যেখান থেকে আপনি হোস্টিং কিনবেন, নেমচিপ থেকে, হোস্টিংয়ের থেকে, তাদের সাথে কথাবার্তা বললে তারা এটা সলিউশন করে দেবে। তাদের সাপোর্ট থাকে, তাদের বলে এটা সাপোর্ট তারা করবে। এই সলিউশন আমাদের কাছে নাই। 500 মানেই হলো 5 দিয়ে যে সমস্যাগুলো শুরু হয়, এগুলোর সলিউশন কোম্পানির কাছে, এগুলো আমাদের কাছে না। আচ্ছা, ডেভেলপার না কিন্তু, কোম্পানি, মানে যেখান থেকে আপনি হোস্টিংটা কিনছেন ওই জায়গা থেকে। লো ওয়ার্ড কাউন্ট বা কন্টেন্ট, হ্যাঁ, দেখা যায় যে আপনার লো ওয়ার্ড কাউন্ট বা কন্টেন্ট কাউন্ট, এটা মানে কি? লো ওয়ার্ড মানে হলো ওয়ার্ড কম। আপনি কোনো একটা পোস্ট লিখছেন, ধরেন আমার যে এই যে পোস্টটা আছে, এই যে আমার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট মধ্যে পোস্ট করছি, যে পোস্টগুলো করছি, ধরেন আমি এখন অডিট করলাম, স্যামরাসের মধ্যে দেখালো, আমার এই লিঙ্কটা দিয়ে বললো যে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে লো ওয়ার্ড কাউন্ট আছে, এটা সমস্যা। এখন লো ওয়ার্ড কাউন্ট জিনিসটা কি? লো ওয়ার্ড কাউন্ট হলো যদি আমার ওয়েবসাইটের মধ্যে যে আমি পোস্টটা করছি, পোস্টের মধ্যে যদি ওয়ার্ড কম থাকে, মানে কন্টেন্ট কম থাকে, তখন এটা দেখায়। নিউ রুলস হলো যে একটা ওয়েবসাইটের মধ্যে যখন কন্টেন্ট থাকবে, এই যে ওয়ার্ডগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো থাকবে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে 300 ওয়ার্ড হলে এনাফ, প্রতিটা প্রোডাক্টে 300 ওয়ার্ড। ব্লগ টাইপের ওয়েবসাইট হলে বা সার্ভিস টাইপের ওয়েবসাইট হলে প্রতিটা পোস্টে বা পেজে কন্টেন্ট থাকবে 700 থেকে 1000 ওয়ার্ড। 700 ওয়ার্ডের নিচে থাকলে সমস্যা। 700 ওয়ার্ডের নিচে থাকলে আপনার এই কথাটা দেখাবে লো ওয়ার্ড কাউন্ট। তখন কি করবেন? তখন কন্টেন্ট বাড়াইতে হবে, কন্টেন্ট রাইটারে দিয়ে কন্টেন্ট একটু বাড়াবেন, মানে কন্টেন্ট লিখতে হবে। এই হলো একটা সলিউশন। হ্যাঁ, আচ্ছা, পরে কি? পরে হলো অল টেক্সট প্রবলেম, ইমেজ অল্টারনেটিভ টেক্সট দিব। অল টেক্সট প্রবলেম মানে হলো আপনি যে ইমেজগুলো অ্যাড করছেন, ইমেজের মধ্যে আপনি অল্টারনেটিভ টেক্সট দেন নাই। যদি আপনি অল্টারনেটিভ টেক্সট না দেন, তখন আপনার এই অল টেক্সটটা দেখাবে। তখন আমরা কী করবো? প্রতিটা ইমেজের মধ্যে আমরা অল্টারনেটিভ টেক্সট দিব। অল্টারনেটিভ টেক্সট মান তো বুঝেন, এই যে ইমেজের পিছনে দেয় না, যখন আমরা ইমেজগুলো অ্যাড করি তখন কিন্তু অল্টারনেটিভ টেক্সট দেওয়া যায়। ইভেন আমরা যদি পোস্টও করে ফেলি তখনও কিন্তু চাইলে অল্টারনেটিভ টেক্সট দেওয়া যায়, আমরা এটা জানি অলরেডি। আমাদের যে পোস্টগুলো আছে, আমরা কিন্তু ওই যে অল পোস্টে গেলে আমরা যদি দেখতে পারি যে আমাদের ইমেজগুলো যেগুলো আমরা অ্যাড করি, আমরা কিন্তু এটার মধ্যে চাইলে ওই যে অল্টারনেটিভ টেক্সটগুলো দিতে পারি। কীভাবে দেয় অল টেক্সটটা?
যেমন আমাদের কাছে এই যে কন্টেন্টটা আছে, আমি যেটার মধ্যে ক্লিক করি, দেখেন এডিট আছে, এডিটে ক্লিক করলে এই দেখেন অল্টারনেটিভ, এটার মধ্যে কিন্তু অল্টারনেটিভ টেক্সট দেওয়া নাই, তো এটার মধ্যে আপনি অল্টারনেটিভ টেক্সট দিবেন। অল্টারনেটিভ টেক্সট হিসেবে আপনি আপনার মেইন কিওয়ার্ডটা এখানে বসাইতে পারেন, এই আর কি। কিংবা আপনি চাইলে আপনার কী জানি বলে ওই যে এলএসআই কিওয়ার্ডগুলো বসাতে পারেন, রিলেটিভ কিছু কিওয়ার্ডও এখানে চাইলে বসাতে পারেন, এই আর কি। আচ্ছা, এইগুলো একটা সলিউশন। নেক্সট, লো টেক্সট এইচটিএমএল। লো টেক্সট এইচটিএমএল জিনিসটা কি? লো টেক্সট ওয়ার্ডটা আমরা কিন্তু বুঝে ফেলছি। লো ওয়ার্ড কাউন্ট মানে হলো কন্টেন্ট নাই। আর লো টেক্সট এইচটিএমএল মানে কি? লো টেক্সট এইচটিএমএল মানে হলো এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের মধ্যে পোস্টগুলো থাকে, এই পোস্টগুলো কিন্তু এমনি এমনি হয় না। আমরা যখন আমাদের কন্টেন্টগুলো লিখি, এগুলো কিন্তু কোড আকারে থাকে। যেমন আমি যেটা ব্যাকহ্যান্ডে যাই, এই দেখেন এটা ব্যাকহ্যান্ড, এই যে চেহারা কিন্তু এটা এরকম, এই যে এটা চেহারা এরকম থাকে। তো দেখেন কত কিছু। আমার এই পোস্টটা দেখেন ছোটো একটা পোস্ট, এই ছোটো একটা পোস্টের জন্য দেখেন এতগুলো কোড লাগছে। যদি আমরা কোডিং করে ওয়েবসাইটে বানাইতাম, আমাদের এই কোডগুলো করা লাগতো, ঠিক আছে? এই যে এত কোড, তো দেখেন এতগুলো কোড হয়ে যায়। তো যখন দেখা যায় যে আপনার টেক্সট কম কিন্তু কোড বেশি, তখন এই কথাটা সমস্যাটা দেখায় যে লো টেক্সট এইচটিএমএল, মানে আপনার টেক্সটের তুলনায় এইচটিএমএল কোড বেশি হয়ে গেছে, কোডের তুলনায় আপনার টেক্সট কম। তখন কী করতে হবে? ওই যে আগেরটা সলিউশন, সেম সলিউশন, ওয়ার্ড বা কন্টেন্ট ইনক্রিজ করব বা বাড়াবো বা বাড়ানো। ফাইন, পরে আসেন ব্রোকেন ইমেজ প্রবলেম। ব্রোকেন ইমেজ প্রবলেম হলো অনেকটা ওই যে 301-এর মতো, মানে আপনি একটা ইমেজ দিয়েছেন, কোনো কারণে ইমেজটা লোড হইতেছে না, তখন এটা ব্রোকেন ইমেজ বলে। যদি এরকম ব্রোকেন ইমেজ থাকে, তখন এটা সলিউশন ওই যে 301-এর মতো। আপনি চাইলে আপনার এই পেজ থেকে ওই ছবিটা ডিলিট করে দিতে পারেন, কিংবা আপনার পেজটা বা পোস্টটা ডিলিট করে দিতে পারেন, আর নইলে আপনি 301 দিয়ে রিডাইরেক্ট করে দিতে পারেন। এটা হলো একটা সলিউশন। ফাইন, এরপর আসেন অ্যাঙ্কর টেক্সট প্রবলেম। লিঙ্ক করা। অ্যাঙ্কর টেক্সট মানে কি? অ্যাঙ্কর টেক্সট প্রবলেম মানেটা হলো এই দেখেন, আমরা কিন্তু এই দেখেন একটা লিঙ্ক করছি, যে এই আমি কিন্তু এই পোস্টের মধ্যে লিঙ্ক দিছি। যে আমরা কী করতে, আমরা ইন্টারনাল লিঙ্ক দিতে পারি না? প্রতিটা পেজের মধ্যে পোস্টের মধ্যে যে টেক্সটগুলো থাকে, এগুলো কিন্তু লিঙ্ক করা যায়। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক কিছু লিঙ্ক করছি। তো যখন আপনি লিঙ্কটা করেন, যখন আপনি কোনো একটা ওয়ার্ডে আপনি অ্যাঙ্কর বানান, বা অ্যাঙ্কর বানান তো বুঝেন, এই যে এটা কিন্তু অ্যাঙ্কর, মানে যখন আপনি একটা ওয়ার্ডের মধ্যে কোনো একটা লিঙ্ক দেন, তখন এই ওয়ার্ডটা অ্যাঙ্কর টেক্সট হয়ে যায়, মানে এটা অ্যাঙ্কর তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো এই অ্যাঙ্কর টেক্সটটা যদি কোনো সমস্যা হয়, আপনি যে লিঙ্ক দিচ্ছেন, এই লিঙ্কটা যদি কোনো কারণে ক্লিকেবল না হয়, বা লিঙ্কটা যদি কাজ না করে, ওই লিঙ্কটা যদি না থাকে, আপনার যদি দেখা যায় লিঙ্কের মধ্যে লিঙ্কের বানানটা ভুল করছেন, HTML দেন নাই, HTT দেন নাই, বা WWW দেন নাই, তখন এই অ্যাঙ্কর টেক্সট প্রবলেমটা দেখায়। এটার মানে হলো যখন আপনি অ্যাঙ্কর টেক্সট প্রবলেমটা দেখাবে, তখন আপনি লিঙ্কগুলো চেক করবেন যে আপনার পোস্টের মধ্যে লিঙ্কগুলো সব ঠিক আছে কিনা না। এটা হলো এটা সলিউশন। আচ্ছা, বাই দ্য ওয়ে, লিঙ্ক নিয়ে কথা হয়েছে, একটা কথা মনে হলো, ওই যে আমরা নেকেড লিঙ্ক নিয়ে যে কথাবার্তাগুলো বলতেছিলাম, দেখেন নেকেড লিঙ্কের যে সমস্যাটা হলো, এক একটা থিমে এক এক রকমভাবে কাজ করে। আমরা যেই থিমটা ইনস্টল করছি, এই থিমের সিস্টেম হলো যে তারা নেকেড লিঙ্ক নেয় না, সরাসরি নেকেড লিঙ্কটা তারা নিতেছে না। তো এটাতে আপনি অ্যাঙ্কর টেক্সটই করে দিতে হবে। আর যদি আপনি নেকেড লিঙ্ক বসাইতে হয়, তখন আপনি কোড সহ বসাইতে হবে। লিঙ্ক বসানোর জন্য একটা কোড থাকে, যেটা ডেভেলপাররা বসায়, যেমন নেকেড লিঙ্ক কোড। ওয়েট এ মিনিট, আমরা দেখি হাইপার লিঙ্ক বা লিঙ্ক কোড। হাইপার লিঙ্ক কোড দিলেও হবে। ইট ইজ মিনিট কোড ফর লিঙ্ক। এই যে এমন বসাইতে হবে, এই যে দেখেন, এই যে এ দিয়ে এই স্টেপ দিয়ে এরকমভাবে যখন আপনি দিবেন, তখন আপনার লিঙ্কটা কাজ করবে, এর আগে কাজ করবে না। ঠিক আছে, হাইপার লিঙ্ক দেওয়া লাগবে আর কি। তো আমরা হাইপার লিঙ্ক দেওয়ার দরকার নাই, আমরা অ্যাঙ্কর করে দিব, এটাই বেটার। নেকেড লিঙ্ক বসানোর দরকার নেই। হ্যাঁ, আর আলাদা আলাদা আমরা যেটা এলিমেন্টর দিয়ে করছি, এই কোনো সমস্যা দেখা যেতে পারে। আলাদা আলাদা থিমে আলাদা আলাদা সিস্টেম থাকে। কিছু কিছু থিমে আবার আপনি যদি সরাসরি লিঙ্ক বসাই দেন, তখন এটা কাজ করে ফেলে। আর যেই থিমে কাজ করবে না, তখন এরকম লিঙ্ক করে বসাইতে হবে। তো আমরা এত কষ্ট করার দরকার নেই। আর নেকেড লিঙ্কগুলো আসলে কাউন্টও হয় না, ভালো কাজও করে না। তো আপনার অবশ্যই উচিত অ্যাঙ্কর টেক্সট করে দেওয়া, এটা এসির ক্ষেত্রে খুব বেশি এফেক্ট ফেলায়। হ্যাঁ, নেকেড লিঙ্ক না করাই ভালো। আচ্ছা, পরে আসেন মিসিং মেটা ডিসক্রিপশন। মিসিং মেটা ডিসক্রিপশন মানে হলো আপনি মেটা ডিসক্রিপশন দেন নাই। যদি আপনার কোনো পোস্টের মধ্যে আপনি মেটা ডিসক্রিপশন না দেন, তখন এই সমস্যাটা দেখা দেবে আর কি। তখন আপনি কী করবেন, পোস্টের মধ্যে ইউএসটির মাধ্যমে মেটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো এরকম সেমও দেখাইতে পারে মিসিং মেটা টাইটেল, তাহলে কী করবেন, মেটা টাইটেল দিয়ে দিবেন। আচ্ছা, পরে দেখেন অরফান পেজ। অরফান পেজ মানে কি? অরফান পেজ মানে হলো আপনার অরফান পেজ আর রিডাইরেক্ট লিঙ্ক একই বিষয়। যেমন ধরেন এই যে আমার যে পেজটা আছে, হ্যাঁ, আমি কি করলাম,
যদি দেখা যায় যে আমরা এই যে পেজগুলো আনছি না, এই পেজগুলো অনেক সময় কিন্তু চাইলে ভিজিবল করানো যায়, আবার নাও করানো যায়। আমি চাইলে আমার পেজের লিঙ্কগুলো এখানে দিতে পারি, আবার আমি নাও আনতে পারি। কীরকমভাবে? এপিয়ারেন্স থেকে, মেনুস থেকে কিন্তু এই পেজগুলোর এখানে শো করা যায়। তা আপনি যদি এমন কোনো পেজ থাকে যেগুলো আপনি এখানে শো করেন নাই, কিন্তু লিঙ্কের মাধ্যমে যাওয়া যায়, বিভিন্ন লিঙ্কে ক্লিক করে করে আপনি দেখা যায় যে এখানে একটা ইন্টারনাল লিঙ্ক দিলেন, এটার মধ্যে আপনি আরেকটা ইন্টারনাল লিঙ্ক দিয়েছেন, এরকম 2-3টা ক্লিক করে যাওয়া লাগতেছে, তখন এটাকে বলে অরফান পেজ বা এতিম পেজ। অরফান মানে হলো এতিম। এরকম যদি 2 ক্লিকের বেশি লাগে একটা পেজের মধ্যে যাইতে, তখন এই সমস্যাটা দেখায়। আর এটা সলিউশন হলো 1 ক্লিকের মধ্যে যাতে যাওয়া যায় এই সিস্টেম করা আর কি। যত বেশি কম মানে ক্লিক লাগানো যায় তত বেটার। হ্যাঁ, আপনার পেজটা যাতে মানুষ সহজে খুঁজে পায়, তখন এই সমস্যাটা দেখাবে। তো কী করবেন, আপনি লিঙ্কটা কমাই দিবেন, মানে ওই যে বারে যাতে একটা পেজে যেতে যাতে 3-4টা ক্লিক যাতে না লাগে। রিডাইরেক্ট লিঙ্ক একই জিনিস। আমরা কি করছি, এই যে দেখেন আমাদের এখানে একটা রিডাইরেক্ট আমরা কিন্তু করছি। কই গেল? আমরা কিন্তু একটু একটা রিডাইরেক্ট করছিলাম এখানে। তো আমি কী করলাম, এই যে আমি যে রিডাইরেক্টটা করছি, ওয়্যার ইজ আওয়ার পেজ, হারাই ফেললাম নি। এই যে রিডাইরেক্টটা করছি, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, সরি সার্ভিসে আমি ক্লিক করি, তখন কি হয়, সার্ভিসে ক্লিক করলে আমি অ্যাবাউট এসে পড়তেছি। আমরা কিন্তু দেখছি সার্ভিসে ক্লিক করলে অ্যাবাউট আসে। এখন আমি কি করলাম, এখন আমি অ্যাবাউটের মধ্যে আমার রিডাইরেক্ট লাগাইলাম। রিডাইরেক্ট লাগাই আমি অ্যাবাউটে ক্লিক করলে ব্লগে চলে যাবে। তখন কি হবে, কেউ যদি সার্ভিসে ক্লিক করে তাহলে সার্ভিস থেকে অ্যাবাউটে যাবে, অ্যাবাউট থেকে ব্লগে যাবে, কয়েকটা রিডাইরেক্ট লাগতেছে। তো এরকম যদি কয়েকটা রিডাইরেক্ট লাগা যায়, তখনই সমস্যাটা দেখায়, রিডাইরেক্ট প্রবলেম দেখায়। তখন আপনি কি করবেন, একটার বেশি রিডাইরেক্ট করবেন না আর কি। আপনি চাইলে ওয়েবসাইটের মধ্যে 1000টা রিডাইরেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি একবার এখান থেকে এখানে করছেন, আবার যদি এটার মধ্যে অলরেডি রিডাইরেক্ট করা আছে, এইটারও যদি আবার রিডাইরেক্ট করেন, তখন আপনার রিডাইরেক্ট প্রবলেম আইসা পড়তে পারে। কারণ অলরেডি একবার রিডাইরেক্ট করা হয়েছে, এটা আপনি মেইন পেজ বানাইছেন, এটা সেকেন্ডারি বানাইছেন, এটা থেকে এটা যায়, আবার যে এটা রিডাইরেক্ট করেন এখানে নিয়ে আসেন, তখন তো দেখা যায় এটা একবার নাই হয়ে গেল, এটা একদম এতিম হয়ে গেল। এখানে ক্লিক করলে এখানে যাওয়া লাগে, তারপরে এখানে যাবে, বুঝছেন? 2-3টা জায়গায় তারা ব্রেক করে তারপরে যেতেছে। তো এই রিডাইরেক্টটা এসিওর ক্ষেত্রে খুব খারাপ এফেক্ট ফালায়। তো এই কারণে আমরা কী করবো, একটার বেশি রিডাইরেক্ট করবো না, ঠিক আছে? এই হলো সলিউশন। তো সলিউশনটা কি, যদি এরকম দেখা যায় যে রিডাইরেক্ট প্রবলেম, তাইলে আমরা একটার বেশি রিডাইরেক্ট করবো না, একটাই রিডাইরেক্ট করবো। ওই যে 301 থেকে রিডাইরেক্ট একটু কমাই দিবেন, এটা হলো সলিউশন। ইউআরএল টু লং। ইউআরএল টু লং মানে কি? ইউআরএল টু লং মানে হলো, এই দেখেন, এই যে আমাদের যে পেজটা আছে, আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের আলাদা আলাদা পেজে কিন্তু আলাদা আলাদা লিঙ্ক থাকে। সার্ভিসে ক্লিক করলে দেখেন সার্ভিসের একটা লিঙ্ক। আমি যদি এসইওতে যাই, এসইও প্র্যাকটিস আপডেটে ক্লিক করি, তো দেখেন এটা একটা লিঙ্ক, এই দেখেন এটা একটা লিঙ্ক, এটা বলে ইউআরএল। এই ইউআরএলগুলোর লিঙ্ক বলে। আমি যদি এখানে ক্লিক করে যদি এখানে যাই, তো দেখেন এটার একটা লিঙ্ক, হ্যাঁ, এই যে লিঙ্ক। তো এই যে একটা যদি আমি লিঙ্কে যাইতেছি, প্রতিটার মধ্যে যাইতেছি আমি, এই আমার যে ইউআরএলগুলো দিছি আমি, এই ইউআরএলগুলো মাঝে মাঝে অনেক বড় হয়, অনেক বড় হইতে পারে, এরকম অনেক বড় হইতে পারে। তো অনেক বড় হওয়ার কারণও আছে। যদি দেখা যায় যে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি করেন, কি জানি বলে, ই কমার্স টাইপের ওয়েবসাইট হয়, বা ধরেন যে আপনি অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনে তারপরে ধরেন আপনি যদি এই প্রোডাক্টগুলো আপনি রিসেল করেন, হ্যাঁ, তখন দেখা যায় লিঙ্কগুলো বড় বড় হয়, অনেক ধরনের কমিশন টাইপের অনেক লিঙ্ক টিঙ্ক ইত্যাদি অ্যাড করা থাকে, তখন ইউআরএলগুলো স্বাভাবিকভাবে বড় হয়। তো এই স্বাভাবিকভাবে বড় হইলে এসইওর মধ্যে তারা প্রবলেমটা দেখায় যে তুমি যে লিঙ্কটা দিছো বা ইউআরএলটা দিছো, ইউআরএলটা অনেক বড় হয়ে গেছে। সলিউশন কি? সলিউশন ইউআরএলটা তারা ছোটো করতে বলবে। তো সব কথা শোনা যাবে না, সব কথা শুনলে সমস্যা আছে। হ্যাঁ, বুঝে শুনে শুনতে হবে যে আমার কোনটা শোনা উচিত, কোনটা শোনা উচিত না, ঠিক আছে? যেমন ধরেন আমি যখন ভার্সিটিতে পড়তাম, তখন আমার আম্মা বলতো যে না ছেলে আমার, তুই আইসা আমি কোচিংয়ে পড়াইতাম, মনে ভালো টাকা রুজি করতাম, 20-25 টাকা একটা কোচিংয়ে, মানে ভার্সিটিতে পড়াকালীন কেউ যদি 20-25 টাকা ইনকাম করে, ভালো ইনকাম, খারাপ না, মোটামুটি চাকরির টাকা। হ্যাঁ, তো আমার আম্মা এই সময় বলছে, আব্বা যান আপনি আর ফ্রিল্যান্সিংয়ে যায়েন না, ফ্রিল্যান্সিংয়ে যাওয়াটা খারাপ হবে, ভবিষ্যতে তুমি কোনো ব্যবসা করো, তোমার আব্বার বলে আমি দিয়ে দিব না এরকম ব্যবসা, তুমি ওই যে ফ্রিল্যান্সিংয়ে যাও না, বেকার রাত জায়গায় তাড়াতাড়ি মরে যাবে, এবং এমনি বলছে আমার, হ্যাঁ এমনি বলছে, তুমি ফ্রিল্যান্সিংয়ে যাও না, তুমি টিউশনই করো, তুমি যে কোচিংয়ে পড়তো সেটাই বেটার। তা আমি তাদের কথা শুনি নাই, আমি বলছি আম্মা আমার একটা চান্স দেন, আমি কিছু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমারে মানে এতটুকু দিছে, আল্লাহ তালা আমার ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আমার রিজিক রাখছে, হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা দেখা যায় আমি যদি ওনার কথা শুনে ফেলতাম, আমি বলি না যে আম্মার কথা শুনেন না, শোনেন, সবই শোনেন, বাট নিজের মাথা একটু খাটাইতে হবে। ভালো জিনিসে মাথা খাটাই যদি দেখেন যে ভালো কিছু আসতেছে, তখন তো সমস্যা নেই, কিন্তু প্রুভ করতে হবে, ফেল মারা যাবে না, এই আর কি। হ্যাঁ, কষ্ট করতে হবে, ফাইন। তো এরকম দেখা যায় আমরা কী করবো, সব কথা আমরা এই যে স্যামরাসে শোনার দরকার নাই। হ্যাঁ, স্যামরাস সঙ্গে এরকম বলতে পারে যে ইউআরএল টু লং, এটা শুনলে ক্লায়েন্টের ক্ষতি হতে পারে, তো এরকম বললে ইউআরএল চেঞ্জ করার দরকার নাই, যেমনি আছে এমনি থাকবে। আচ্ছা, পরে আসেন ইন্টারনাল লিঙ্ক প্রবলেম। ইন্টারনাল লিঙ্ক প্রবলেম হলো ওইটার মতো, ওই যে অ্যাঙ্কর প্রবলেম মতো। আপনি ধরেন আপনার পেজের মধ্যে কোনো একটা লিঙ্ক দিছেন, আর এই লিঙ্কটা যদি কাজ না করে,
তখন এই প্রবলেমটা দেখায়। আবার যদি আপনার কোনো পেজ বা পোস্ট থাকে যেটার মধ্যে আপনি একটাও ইন্টারনাল লিঙ্ক নেন নাই, তাহলে এই সমস্যাটা দেখা দিতে পারে। একটা পোস্টের মধ্যে অ্যাটলিস্ট একটা ইন্টারনাল লিঙ্ক থাকা উচিত। যদি আপনি ইন্টারনাল লিঙ্ক না দেন তাহলে সমস্যা দেখাবে। আবার যদি ইন্টারনাল লিঙ্ক দিছেন কিন্তু যেই লিঙ্কটা দিছেন ওই লিঙ্কটা ভুল আছে, বানানে ভুল, লিঙ্ক কাজ করে না, যেই লিঙ্ক দিছেন এই লিঙ্ক আদৌ নাই, তাইলেই সমস্যাটা দেখাবে। তো ইন্টারনাল লিঙ্কটা আনতে হবে। এই কারণে সমস্যাটা দেখায়। সলিউশন ইন্টারনাল লিঙ্ক ঠিক করা কিংবা ইন্টারনাল লিঙ্কটা বসানো। পরে মিসিং মেটা টাইটেল বা মেটা টাইটেল প্রবলেম, এটা কেন দেখায়? বা মেটা টাইটেল টু বিগ, এটা মানে কি? মেটা টাইটেল মানে আমরা অলরেডি জানি, ইউএস দিয়ে আমরা সবাই মেটা টাইটেল বসানো শিখছি চ্যাট জিপিটি থেকে। তো আপনার মেটা টাইটেলটা যদি কোনো কারণে 65 ক্যারেক্টারের বেশি হয়ে যায়, অনেক বেশি লম্বা হয়, 100 ক্যারেক্টার 150 ক্যারেক্টার আপনি মেটা টাইটেল দিয়ে দেন, তখন আপনার দেখাবে মেটা টাইটেল বিগ, এরকম দেখাবে যে ইউর মেটা টাইটেল ইজ টু বিগ। তখন আপনি কী করবেন? মেটা টাইটেলটা ছোটো করবেন, 50 থেকে 65 ক্যারেক্টারের মধ্যে আনবেন। আর যদি আপনি মেটা টাইটেল না দিয়ে থাকেন তখন আপনার দেখাবে মেটা টাইটেল মিসিং, তখন আপনি মেটা টাইটেলটা দিবেন। এটাই হলো সলিউশন। ফাইন। পরে কি? পরে হলো ক্যানোনিক্যাল ইউআরএল। ক্যানোনিক্যাল ইউআরএল নিয়ে আমরা ডিপলি কথাবার্তা বলবো পরে। এখন আমরা একটু সফটলি কথাবার্তা বলে ফেলি, ইজি প্রবলেমটা বলে ফেলি। ক্যানোনিক্যাল নিলে আরও কথা হবে, আমি একটা ভিডিও দিব, দেখেন। তো ক্যানোনিক্যাল ইউআরএলটা হলো মেনলি এটা দেখায় যদি আপনার পেজের মধ্যে একই কন্টেন্ট বারে থাকে। ধরেন এই যে আমার যে পেজটা আছে, আমার এই পেজের মধ্যে আমার এখানে যে কন্টেন্ট আছে, আমি সেম কন্টেন্ট এখানেও নিছি, সব কিছু কপি করে বসাই দিছি। এখন বলুন ভাই কপি করে কেন বসাবো? আমি তো কপি নাও করতে পারি। আমি কি কানা নাকি? আপনি কানা না, আমিও জানি। কিন্তু আপনার পেজটা যদি অনেক বেশি বড় হয়, ধরেন আপনার পেজটা দারাজ, এখন আপনার পেজে দারাজ হয়, হাজার হাজার লক্ষ লক্ষ পেজ আছে। এই লক্ষ লক্ষ পেজে আপনার একটা দুইটা কপি হইতেই পারে, মেটা টাইটেল মিলা যেতে পারে, মেটা ডিসক্রিপশন মিলা যেতে পারে, কোনো একটা সমস্যা হইতেই পারে। তখন আপনার এই ক্যানোনিক্যাল ট্যাগটা দেওয়া লাগবে। ক্যানোনিক্যাল ট্যাগটা কেমনে দেয়? ক্যানোনিক্যাল ট্যাগের জন্য আলাদা কোড থাকে, কোডগুলো বসানো লাগে। এটা একটু কঠিন বিষয়, এটার পর আমরা শেষ করে দিবে, তো লম্বা করো না, একটু মন দিয়ে দেখে ফেলেন। ক্যানোনিক্যালটা হলো ওই যে বললাম কপি করা, এক পেজের থেকে বা একই পোস্টের মতো অন্য একটা পেজের কন্টেন্ট কপি হয়ে গেলে তখন সমস্যা। তখন গুগল কনফিউজ হয়ে যায় আপনার কোন পেজটার র্যাঙ্ক দিবে, ঠিক আছে? ভাইয়া ভাইয়া মারামারি এই আর কি। আচ্ছা, তো তখন কি করবেন? তখন আপনি ধরেন আমি পেজের মধ্যে আমি আসবো, আমার যেই পেজে সমস্যা, ধরেন আমি এখানে আসি, একটু দেখে আপনার প্র্যাকটিক্যালি দেখাই দিই। এই যে আমার যে পেজটা আছে, ধরেন আমার এই যে সার্ভিস যে পেজটা আছে, এই সার্ভিস পেজের মধ্যে আমার যে কন্টেন্টটা আছে এটা আমি হোম পেজ থেকে নিছি। এই হোম পেজ থেকে আমি কপি করছি আমার এই হোম পেজের কন্টেন্ট আর এই সার্ভিস পেজের কন্টেন্ট, কিংবা ধরুন আমার এই অ্যাবাউট পেজের কন্টেন্ট সেম। আমার অ্যাবাউট পেজের মধ্যে যে কন্টেন্টটা আছে সেম কন্টেন্ট আমার হোম পেজের মধ্যেও আছে। তো তখন আমি কি করব? তখন আমি অ্যাবাউট পেজের মধ্যে এসে একটা কোড বসাইতে হবে, বলতে হবে যে আমার এই অ্যাবাউট পেজের সব কিছু আমি হোম পেজ থেকে নিছি। এটা আমি তারা বলে দিব, গুগলটা বলবো। কেমনে বলবো? এটা বলার জন্য আমরা যাব পেজের মধ্যে, অল পেজে যাব। অল পেজ থেকে আমরা আসবো নিচের দিকে, আসার পর আমরা যাবো এই যে হোম পেজটা, আমরা অ্যাবাউট পেজটা আমরা কপি করছি, অ্যাবাউট পেজের মধ্যে যাবো, এডিটে যাব। এডিটে ক্লিক করে আমরা নিচের দিকে আসবো। আসো আসো আসো, আসছে এসির মধ্যে ক্লিক করে আমরা আসছি, নিচের দিকে আসেন, আর নিচের দিকে আসেন। আসার পর দেখবেন অ্যাডভান্স আমরা কথা লেখা আছে, অ্যাডভান্স আমরা ক্লিক করলাম। অ্যাডভান্স থেকে নিচের দিকে আসবেন, এই দেখেন লেখা আছে, এই দেখেন ক্যানোনিক্যাল ইউআরএল, দেখছেন? এখানে ক্যানোনিক্যাল ইউআরএলটা অপশন আছে। এই অপশনটার মধ্যে আপনি আপনার কোডটা বসাইতে হবে। কোন কোডটা বসাবো? আমাদের কোডটা আমরা আপনার লেখা দিছি, আপনি কষ্ট করার দরকার নাই। এই যে দেখেন আমাদের কোডটা লেখা আছে, কই গেল? এই যে এই কোডটা আপনি নিয়ে বসাবেন। কেমনে বসাবেন আমি দেখাইতেছি, সমস্যা নাই, চিন্তা নাই। কপি করলাম, কপি করে একটু কাজ করতে হবে। কী কাজ করবেন? আচ্ছা একটু সরাই দিই, এই যে কমার মধ্যে যে টেক্সটটা আছে এটা সরাই দিবেন। সরাই এখানে কি লিখবেন? লিখবেন আপনার যেই পেজটা আপনি কপি করছেন আর কি, আপনার যেই পেজটা কপি এটা বসাইতে হবে। আমি কি বলছিলাম? হোম পেজের কন্টেন্ট অ্যাবাউট পেজ কপি করছে, তো আমি হোম পেজের লিঙ্কটা এখানে বসাবো। এই হোম পেজের লিঙ্কটা কপি করলাম, করে আমি এখানের মধ্যে আসবো, আইসা এই মাঝখানের মধ্যে এটা দিয়ে দিব। তো এখন কী হবে? আমি এই লিঙ্কটা এভাবে নিব, এতটুক কপি করে আমি আমার ওয়েবসাইটের মধ্যে আসবো, বাইরে যাওয়ার ওয়েবসাইট, আইসা এই যে অ্যাবাউট পেজে এখানে বসাই দিব, ঠিক আছে? ডান। এখানে বসাইয়া আমি সেভ করে দিব, আপডেট দিয়ে দিব, আপডেটে ক্লিক করে দিলাম। তখন কী হলো? এখন আমার গুগল বুঝতে পারবে যে আমার এই যে পেজটা আছে এই পেজের কন্টেন্টগুলো হোম পেজ থেকে কপি মারা হয়েছে, ঠিক আছে? হোম পেজের যে কন্টেন্ট আছে এটার সাথে এটা মিল আছে। তো আমার এই ক্যানোনিক্যাল প্রবলেমটা সলভ হয়ে যাবে আর কি। এটা চলে গেল কেন?
আচ্ছা চলে যেতেছে, কারণ এই যে আমাদের বলছি আগেই সমস্যা, এটা একটা ফ্রি ওয়েবসাইট, তো এখানে অনেক প্রবলেম আমরা ফেস করা লাগে। আবার দে আপডেট দেখে হয়নি এবার, না হইলেও চিন্তা নেই, মোটামুটি তো বুঝছেন না। আচ্ছা আবার চলে গেছে। আচ্ছা এই যে আসে বাট চলে যায় কেন, সেভ হয় না কেন? আচ্ছা সেভ না হলে সমস্যা নেই, জিনিসটা তো বুঝতে পারছেন। আবার আপডেটে দেই। আচ্ছা এবার আমরা একটু আমাদের যেই পেজ থেকে আমরা কপি করছি আমরা এটার মধ্যেও যাব, যেখান থেকে আমরা কপি করছি আমরা হোম পেজের মধ্যে আসবো। যে হোম পেজ থেকে আমি কপি করছি, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমি নিচের দিকে আসবো, এসির মধ্যে ক্লিক করব, করে আমি এখানের মধ্যে আমার কোডটা বসাই দিব। অ্যাডভান্স আইসা নিচের দিকে আইসা ক্যানোনিক্যালের মধ্যে এখানে বসাই দেবেন সেম কোড, মানে যেখান থেকে কপি করছেন এখানেও বসাবেন, আর যার থেকে নিছেন তারাও বসাবেন, দুই জায়গার মধ্যেই বসাইতে হবে কোডটা। আচ্ছা যদিও সেভ হইতেছে না, সেভ হইতেছে না কারণ এটা ফ্রি ওয়েবসাইট দেখা হইতেছে না আর কি, ঠিক আছে? এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, হবে। হ্যাঁ এটা নিয়ে চিন্তা নাই। আচ্ছা একবার আমরা আমাদের ওয়েবসাইটে এসে দেখি ওইটা হয়েছে নি, পেজ সোর্সে যাই দেখি হয়েছে নি। আচ্ছা এই দেখেন হয়েছে, কিন্তু হয়েছে, বুঝছেন? হয়েছে, বাট এটা চলে যায়, থাকতেছে না এখানে। এই দেখেন ক্যানোনিক্যাল, এই দেখেন ক্যানোনিক্যাল কোড, ক্যানোনিক্যাল লিঙ্ক ইউআরএল, এই দেখেন আমি কিন্তু কোডটা বসাইছি, এই দেখছেন, এই দেখেন আমি না দেখতেছেন কিনা না, এই দেখেন এক মিনিট, ট্যাগ কিন্তু আমি বসাইছি, ট্যাগ কিন্তু বইছে। আমি যদি আবার আমার ওই যে পেটের মধ্যে অ্যাবাউটের মধ্যে বসেছিলাম, অ্যাবাউটের মধ্যে আসলেও দেখতে পারবেন। অ্যাবাউটে আসলে আমি এটা ভিউ পেজ সোর্সে যাই, কন্ট্রোল এফে দেই, যে আমি এখানে ক্যানোনিক্যাল লিখি, দেখেন এখানে কিন্তু বসছে, এই দেখেন বসছে, এই যে ক্যানোনিক্যাল দেখলে আইসা পড়তেছে। কিংবা আমি যদি লিঙ্কটা যদি সরাসরি কপি করে বসাই তাও দেখা যাবে, সমস্যা নাই। কা দেখি আসেনি এটা আমাদের, ডাইরেক্ট বসাইলাম। আচ্ছা ডাইরেক্ট বসাইলে আসে না কেন? আসে, এই যে আসছে, এই যে দেখছেন লিঙ্কটা একটু হালকা চেঞ্জ হয়েছে, তার এখানে ইউএস ম্যারারেক এই জিনিসটা অ্যাড করছে আর কি। এই যে কোড কিন্তু বসছে, তার মানে ক্যানোনিক্যাল কাজ করছে, বাট এখানে থাকতেছে না, সমস্যা নেই, আমার তো কাজ তো হয়েছে, আমার কোড তো বসছে। তো এটা হলো সলিউশন। ক্যানোনিক্যাল হইলে যেখান থেকে কপি করবেন আর যেটা কপি হয়েছে দুই জায়গার মধ্যে বসাইতে হবে। এখন কথা হলো কোডিং ওয়েবসাইটে আমরা তো ইউজ পাবো না, তখন এটা কোডটা কেমনে বসাইতে হয়? কোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে হবে, ডেভেলপাররে এই জিনিসটা দিবেন। দেখেন আমি কীভাবে দিছি, আমার ক্লায়েন্টের ক্ষেত্রে আমি এভাবে লেখা দিই, আপনি এরকমভাবে লেখা দিতে হবে। কেমনে লেখা দিবেন? এই জিনিসটা সেম হুবহু লেখা দিবেন আর কি। আপনি আপনার নিজের যে পেজটা কপি হয়েছে এই যে একদম বলে দিবেন যে ক্যানোনিক্যাল বা ডুপ্লিকেট কন্টেন্ট প্রবলেম, আমি দেখেন লিখছি এখানে। তারপরে আমি লিঙ্কগুলো দিছি যে কোন তিনটাতে প্রবলেম, সলিউশন দিছি সলিউশন। এই যে দেখেন আমি একদম মানে যেটা থেকে কপি করা হয়েছে এই যে লিঙ্কটা, একটাই তো লিঙ্ক, এই লিঙ্কটা দিয়ে দিছি, বলছি কপি দিস ট্যাগ অ্যান্ড প্লেস ইট ইন দিস 3 লিঙ্ক হেডার সেকশন, মানে 3টা লিঙ্কের হেডের মধ্যে গিয়া সেটা বসাই দিবে। কারণ আমার 3টার মধ্যে সমস্যাটা দেখাইছে, 2টা পেজ এখান থেকে কপি করে আনছে। তা আমি যেই আমাদের ডেভেলপার আছে ডেভেলপারে বলছি সেটা বসাইছে, কই বসাইছে? হেডারে বসাইছে। হোয়াট ইজ হেডার? হেডার মানে হলো এটারে হেড বলে। আমি যে একটু আগে আমার যে কোডগুলো চেক করছিলাম, আপনারা খেয়াল করছিলেন, এটা কিন্তু হেডের মধ্যে কিন্তু কোডটা বসছে, এই দেখেন কোডগুলো কিন্তু হেডের মধ্যে বসছিল। কই গেল ভাই? ক্যানোনিক্যাল যেটা ছিল আপনি যদি যান তো দেখবেন ক্যানোনিক্যালের কোডগুলো কিন্তু হেডের মধ্যেই বসে, এই যে দেখেন হেডের মধ্যে বসছে, এটার বলে হেড সেকশন। এই যে হেডটা এখান থেকে শুরু হয়েছে, হেডটা এখান থেকে শুরু, যে হেডের মধ্যে কিন্তু বসছে। তো আমার যে ডেভেলপার থাকবে সে হেডের মধ্যে এসে কোডটা বসাই দিবে। এই হলো সলিউশন। আপনারা আসেনি না ঘুমাই গেছেন? আচ্ছা তো এই হলো আমাদের প্রবলেমগুলো। আমরা আরও কিছু আমরা প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো নেক্সট ক্লাসে। আজকে আমরা কোনো কোয়েশন টোয়েশন নিব না, নেক্সট ক্লাসে আমরা কোয়েশন টোয়েশন নিব। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো, কি জানি বলে অডিটটাও দেখবো, যে অডিট কেমনে করে বা এক্সরে কেমনে করে, একটা ওয়েবসাইটে অডিট করলে কী কী রেজাল্ট দেখা যায়, সেমরাজ দিয়ে কেমনে অডিট করে, এই জিনিসগুলো আমরা কথাবার্তা বলবো আর কি। আজকে আপনার হোমওয়ার্ক হলো এইগুলোরই আপনার রিভিশন দিবেন আর কি।